ওয়েলকাম টু দ্য লেকচার 6 অফ অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। আজকে আমাদের টপিক হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং। ক্রিটিক্যাল রিজনিং কি এবং এর মধ্যে কি কি জিনিস থাকে সেই জিনিসগুলো অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ক্রিটিক্যাল রিজনিং এর মধ্যে কনক্লুশন, ইনফারেন্স এর কোশ্চেন থাকবে, অ্যাজাম্পশন থাকবে, স্ট্রেংথ এন্ড উইকেন্ড থাকবে, প্যারাডক্স এন্ড ডিসক্রিটনেস থাকবে। সো এগুলো নিয়ে আমি একটু অল্প কথা বলতে চাই, এগুলো ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। কনক্লুশন এন্ড ইনফারেন্স। ওকে, ক্রিটিক্যাল রিজনিং মানে জিনিসটা আসলে এই ধরনের একটা কোশ্চেন, যে এই কোশ্চেনটার মধ্যে আমাদের একটু রিজনিং করতে হবে। মানে এখানে যুক্তি তর্ক কিছু খেলা থাকবে। কোন একটা তথ্য তোমাকে দেওয়া হলো, দেন তোমাকে এখানে যুক্তির আলোকে কথা বলতে হবে যে এই যুক্তির এই কথাটা কতটুকু ভ্যালিড, অথবা এই কথাটা কোন যুক্তির আলোকে আমরা কারেক্ট হিসেবে করতে পারি। দেখো তিনটা জিনিস আছে। একটা হচ্ছে তোমাকে প্রথমে একটা ইনফরমেশন দিলাম, দেন একটা লজিক দিলাম, তার উপরে বেস করে আমি একটা কনক্লুশন দিলাম। ফার্স্ট অফ অল আমার কাছে কোনো একটা ইনফরমেশন থাকতে পারে, এন্ড একটা লজিক থাকতে পারে, দেন একটা কনক্লুশন আমি এখান থেকে মেক করতে পারি। ব্যাপারটা হচ্ছে আমার কাছে একটা লজিক আছে। আমি বললাম যে বাংলাদেশে যার কাছে পিস্তল আছে তাকে পুলিশ বলা যায়। ওকে, ফর এক্সাম্পল এটা একটা বিশেষ একটা লজিক আমি তোমাকে দিলাম, যার কাছে পিস্তল আছে তার কাছে তাকে পুলিশ হিসেবে বলা যায়। এটা হচ্ছে লজিক। দেন আমি বললাম যে রহিম নামে একটা ছেলে আছে, এই ছেলেটার পকেটে আমি একটা পিস্তল দেখতে পাচ্ছি। দিস ইজ মাই ইনফরমেশন। সো আমার লজিক ছিল যার কাছে যার পকেটে পিস্তল আছে সেই কি হবে, পুলিশ হবে। সো এই লজিকের উপর বেস করে আমি দেখলাম রহিমের পকেটে একটা ইনফরমেশন পেয়েছি, ওর পকেটে একটা পিস্তল আছে। সো এই লজিকের আলোকে বেসড অন দ্যাট ইনফরমেশন আমি একটা কনক্লুশন মেক করতে পারলাম যে হ্যাঁ, তাহলে রহিম ইজ আ পুলিশম্যান। সো এইভাবে করে আমাদের ইনফরমেশন, লজিক এবং কনক্লুশন এই তিনটা জিনিসের কম্বিনেশন আমরা এখানে আসলে দেখব। সো কনক্লুশন করার জন্য আমাদেরকে একটা ইনফরমেশন লাগে, একটা লজিক লাগে। সো কখনো কখনো আমাকে একটা লজিক দিয়ে দিবে এবং একটা কনক্লুশন দিয়ে দিবে এবং জিজ্ঞেস করবে যে কোন ইনফরমেশনটা সত্যি হইলে এই লজিকের জন্য এই কনক্লুশনটা তুমি দিতে পারো। অথবা এরকম কোশ্চেন আসতে পারে, একটা ইনফরমেশন দেওয়া থাকবে, একটা কনক্লুশন দেওয়া থাকবে, বলতে পারে যে এই ইনফরমেশনের আলোকে এই কনক্লুশন যদি কেউ দেয় তাহলে লজিকটা কি, যে কোনটা সত্যি হবে। ওকে, অথবা এমন হতে পারে একটা ইনফরমেশন দেওয়া থাকবে, একটা লজিক দেওয়া থাকবে, দেন বলবে এই ইনফরমেশন এবং এই লজিকের বেস করে তুমি কোন কনক্লুশনটাকে নিজে কারেক্ট হিসেবে নিবে। সো এই তিনটার মধ্যে যে কোনো দুটো আমাদেরকে দেওয়া থাকবে, একটাকে বের করার জন্য আমাদেরকে বলবে। সো সেই কাজগুলো আমরা করব। সো কনক্লুশন এন্ড ইনফারেন্স জিনিসটা আসলে এরকমই। তো আমাকে কোনো একটা কনক্লুশন মেক করতে হবে ইনফরমেশন ও লজিকের আলোকে। আর ইনফারেন্স মানে হচ্ছে কোনো কিছুকে অনুমান করা, অ্যাজাম্পশন মানে সেটাও অনুমান করা, বাট এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে। ইনফারেন্স হচ্ছে কোনো একটা বিশেষ তথ্য যদি আমার কাছে দেওয়া থাকে সেটা ইনফারেন্স, আর অ্যাজাম্পশন মানে হচ্ছে যেটা আমি একদম পিওর কোনো ধরনের ইনফরমেশন ছাড়াই আমি একটা নিজের মন করা একটা অ্যাজাম্পশন করলাম। ফর এক্সাম্পল আমি বাসা থেকে বের হওয়ার সময় দেখলাম আকাশটা মেঘলা। সো আমি একটা ছাতা নিয়ে বের হলাম। ওকে, সো ছাতা নিয়ে বের হলাম। কেন ছাতা নিয়ে বের হয়েছি? বিকজ আমার ধারণা আজকে বৃষ্টি হতে পারে, বাট আমি কিন্তু এই বিষয়টা নিয়ে একদম শিওর না যে আজকে ডেফিনেটলি বৃষ্টি হবে। সো এটা হচ্ছে একদম পিওর অ্যাজাম্পশন, যেটা আমাদের নানি দাদিরা হয়তো বলতেন। সো আমি যে ছাতাটা নিয়ে বের হলাম, আমার কাছে কিন্তু কোনো তথ্য নাই যে আজকে বৃষ্টি হবে কিনা। সো এটা হচ্ছে আমার একটা পিওর অ্যাজাম্পশন, যেটা আমাদের হয়তো নানি দাদিরা বলে গিয়েছেন যে হ্যাঁ আকাশ মেঘলা হলে বৃষ্টি হতে পারে। পিওর অ্যাজাম্পশন। ওকে, এবার আসে ইনফারেন্স। ইনফারেন্সটা কি হবে? আমি বাসা থেকে বের হওয়ার সময় আমি আমার টেলিভিশন খুললাম এবং দেখলাম যে ওয়েদার রিপোর্টটা কি। ওয়েদার রিপোর্টে বলতেছে যে আজকে সারাদিন বৃষ্টি হওয়ার একটা পসিবিলিটি আছে। সো এখানেও কিন্তু আমাকে অনুমান করতে হবে। ওয়েদার রিপোর্টে কিন্তু আমাকে কনফার্ম করে না যে আজকে বৃষ্টি হবে। ওরাও বলেছে বৃষ্টি হতে পারে, বাট তারপর ওদের কাছে একটা তথ্য আছে, ওরা তোমাকে একটা ইনফরমেশন দিয়েছে। সেই ইনফরমেশন আলোকে তুমি চিন্তা করলে কি তাহলে আমার বোধহয় ছাতা নিয়ে বের হওয়া উচিত। সো দিস ইজ কল্ড ইনফারেন্স, এন্ড যেটা পিওর ইনফরমেশন ছাড়া একদম পিওর অনুমান, সেটা হচ্ছে অ্যাজাম্পশন। ওকে, এবার আসে স্ট্রেংথ এন্ড উইকেন্ড। স্ট্রেংথ এন্ড উইকেন্ড মানে হচ্ছে কোন একটা তথ্য আমি দিলাম, সেই তথ্যের আলোকে আমি আরো একটা তথ্য দিলাম যে তথ্য ওইটাকে আরো বেশি জাস্টিফাই করবে। ফর এক্সাম্পল আমি বললাম যে সিগারেট খেলে ক্যান্সার হতে পারে, অথবা সিগারেট খেলে ক্যান্সার হয়, এটা একটা কনক্লুশন আমি দিয়ে দিলাম। দেন আমার পাশে থেকে আরেকজন লোক বললো যে হ্যাঁ ভাই, আমার একটা রিলেটিভ আছে, সে প্রচুর পরিমাণ সিগারেট খায় এবং তার ক্যান্সার হয়েছে। সো সে কিন্তু আমার কথাটাকে সমর্থন করলো। সো এই সমর্থন করে আমার এই কথাটাকে আরো কি করলো, শক্তিশালী করে দিল। এটাই হচ্ছে স্ট্রেংথ। সো এটা যদি স্ট্রেংথ হয় তাহলে উইকেন্ড কি? উইকেন্ড হচ্ছে পাশে থেকে আরো একজন ভদ্রলোক বললেন যে ভাই, আমার একটা রিলেটিভ আছে, সেই রিলেটিভ জীবনে কোনোদিন সিগারেট খায় না, সিগারেট কোনোদিন চোখেও দেখে না, বাট তার ক্যান্সার হয়েছে।
সো সে কিন্তু আমার তথ্যটাকে আর কি করলো, সমর্থন করে না, সে আমার তথ্যটাকে বরঞ্চ উইকেন্ড করে দিয়েছে। সো আমরা স্ট্রেংথ এবং উইকেন্ড এই ধরনের কাজ দেখবো। আমাদের কোনো একটা তথ্য দেওয়া থাকবে এবং নিচের অপশন থেকে আমাদের কোনো একটা জিনিস পিক করতে হবে, যেটা দিয়ে আমরা বলবো যে হ্যাঁ ভাই এই অপশনটা যদি এর সাথে আপনি দেন তাহলে এটা স্ট্রেংথ হবে, অথবা এই অপশনটা যদি এর সাথে দেন তাহলে সেটা আরো উইকেন্ড হবে। দেন হচ্ছে প্যারাডক্স এন্ড ডিসক্রিপেন্সি। প্যারাডক্স মানে হচ্ছে আপাতত দৃষ্টিতে কোনো বিষয় মিথ্যা কিন্তু অ্যাকচুয়ালি সেটা সত্য। আবার বলছি, প্যারাডক্স মানে আপাতত দৃষ্টিতে কোনো কিছুকে আমাদের মিথ্যা মনে হতে পারে বাট সেটা অ্যাকচুয়ালি সত্যি। বিষয়টা কিন্তু প্যারাডক্স কিন্তু এটা না যে আপাতত দৃষ্টিতে কোনো কিছু সত্যি মনে হচ্ছে কিন্তু সেটা মিথ্যা। বিষয়টা প্যারাডক্স হতে হলে তোমাকে অবভিয়াসলি আমাদের আপাতত দৃষ্টিতে মিথ্যা মনে হতে হবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা সত্যি। এটা কি প্যারাডক্স বলা হয়। ওকে, সো প্যারাডক্স বলতে অনেকে এরকম ভাবে বলবেন যে বোধহয় যেটা উল্টা কিছু মিনিং বুঝাইলে কিন্তু উল্টা কিছু হলে বোধহয় সেটা প্যারাডক্স হয় না। উল্টা কিছু হলে প্যারাডক্স হবে না। প্যারাডক্স হতে হলে আপাতত দৃষ্টিতে এটা মিথ্যা মনে হতে হবে এবং অ্যাকচুয়ালি সেটা সত্যি হতে হবে, এরকম কিছু একটা জিনিস হচ্ছে আমাদের প্যারাডক্স বোঝানো। আর ডিসক্রিপেন্সি হচ্ছে যখন কোন একটা বিষয়কে আমাদের আপাতত দৃষ্টিতে মনে হবে যে এটার সাথে এটার কোনো আসলে রিলেশনশিপ আমি কোনোভাবে মিলাইতে পারতেছি না। ফর এক্সাম্পল, আমি মিস্টার এক্স সম্পর্কে এখন কথা বললাম। মিস্টার এক্স গত 1 বছরে সে কোন একটা সেলস কোম্পানিতে চাকরি করে এবং দেখা যাচ্ছে যে তার হয়তো প্রফিট জেনারেট করার অথবা টাকা কালেক্ট করার রেট সবচেয়ে কম। মিস্টার এক্স গত 1 বছরে তার কোম্পানিতে যতগুলো তার ডিপার্টমেন্টের লোক আছে তাদের চাইতে সবচেয়ে কম টাকা কোম্পানিকে দিয়েছে। সো এই লোকের পারফরম্যান্স আসলে কি হওয়া উচিত? ডেফিনেটলি এই লোকের পারফরম্যান্স অনেক খারাপ হওয়া উচিত। কিন্তু আইরনিক্যালি আমি তাকে বললাম যে মিস্টার এক্স হচ্ছে এই কোম্পানির সবচেয়ে ভালো পারফর্মার অথবা এই কোম্পানির সবচেয়ে ভালো এমপ্লয়ি, সবচেয়ে গুড এমপ্লয়ি। সো এটার সাথে কিন্তু এটা কোনোভাবেই গেল না। যেহেতু সেই কোম্পানিকে টাকা এনে দিয়েছে সবচেয়ে কম, তাহলে তার পারফরম্যান্স ডেফিনেটলি খারাপ হওয়ার কথা। সো এইটাই হচ্ছে ডিসক্রিপেন্সি, যে জিনিসটা আমি বললাম, যে তথ্যটা আমি দিলাম তার সাথে আমার লজিকটা আসলে কোনোভাবে খাপ খাইতেছে। ওকে, তাহলে আমাদের কাজটা কেন এরকম হবে সেটা এরকম বললাম। এরপর আমি আরো একটা নতুন তথ্য দিলাম, তোমাকে এই ডিসক্রিপেন্সিটাকে হয়তো সলভ করে দিবে যে ভাই নিচে কোন তথ্যটা অথবা কোন অপশনটা তুমি যদি এটার সাথে অ্যাড করে দাও তাহলে যেটা দেখে মনে হচ্ছে যে ভাই এই দুটো আসলে কোনোভাবেই যাইতেছে না, কিন্তু তখন তোমার কাছে যৌক্তিক মনে হবে, ও আচ্ছা না তাহলে ভাই ঠিক আছে। ফর এক্সাম্পল, এই ভদ্রলোকের কাছে আমি আরো নতুন কিছু একটা তথ্য জুড়ে দিলাম যে ভাই দেখা গেছে মিস্টার এক্স কে গত 1 বছরে যে সকল জায়গায় সবচেয়ে টাফ টাকা কালেক্ট করা সেই জায়গায় তাকে পাঠানো হয়েছে এবং সেই জায়গা থেকে সে অল্প কিছু টাকা সাকসেসফুলি নিয়ে আসতে পারছে, যার কারণে তাকে বলা হচ্ছে যে তার টাকা দেওয়ার পরিমাণটা কম হলেও সে সবচেয়ে বেস্ট পারফর্মার। সো যখন আমি এই ধরনের তথ্য তোমার কাছে দিলাম তখন তোমার কাছে কিন্তু জিনিসটা অযৌক্তিক মনে হবে না, তখন মনে হবে যে না, ইন দ্যাট কেস এই সিচুয়েশন যদি হয় তাহলে এটা ঠিক আছে। সো দিস ইজ কল্ড ডিসক্রিপেন্সি। তো এই ধরনের কোশ্চেনস গুলো নিয়ে আমরা আসলে এখানে ডিসকাস করব। সো আমরা চলো রিয়েল কোশ্চেনে চলে যাই। রিয়েল কোশ্চেন গুলো দেখার পরে আমাদের কাছে আসলে জিনিসগুলো আরো ক্লিয়ার হবে। তো স্ক্রিনে তোমরা ফার্স্ট কোশ্চেন যা দেখতে পাচ্ছ, প্রথম যে কোশ্চেনটা আমি পড়ছি, ফারুক মাস্ট বি আ ফুটবল প্লেয়ার, হি ইজ ওয়্যারিং এ ফুটবল জার্সি। ফারুক অবশ্যই একজন ফুটবল প্লেয়ার হবে। প্রথমেই কিন্তু একটা কনক্লুশন আমি দিয়ে দিয়েছি। সো এইভাবে আমাদেরকে বুঝে নিতে হবে আমি কি দিলাম। আবার সেই জিনিসটা বলছি যে আমরা কনক্লুশন, ইনফরমেশন এন্ড লজিক তিনটা জিনিস নিয়ে এখানে আমরা কাজ করব। তো প্রথমে আমি একটা কনক্লুশন দিলাম, ফারুক মাস্ট বি ফুটবল প্লেয়ার। ওকে, দেন হি ইজ ওয়্যারিং এ জার্সি, এটা আমার কাছে একটা ইনফরমেশন দেওয়া আছে, সে একটা জার্সি পরে আছে। ওকে, সো আমাকে ডেফিনেটলি খুঁজে বের করতে হবে না লজিকটা কি। সো দেখি কোশ্চেন কি জানতে, the conclusion above is valid only if it is true that, এই যে আমি কনক্লুশনটা দিলাম ফারুক অবশ্যই একটা ফুটবল প্লেয়ার হবে, এই কনক্লুশনটা কখন সত্যি হবে? মানে বলতে চাচ্ছে যে ভাই নিজের কোন লজিকটাকে যদি আমি সত্যি হিসেবে ধরি যে হ্যাঁ ভাই এই লজিকটাকে যদি আপনি কারেক্ট হিসেবে ধরে নেন তাহলে এই ফারুক এক ফুটবলের জার্সি পরে আছে, যার উপর বেস করে আমি বলতে পারবো যে ফারুক অবশ্যই কি হবে, একজন ফুটবল প্লেয়ার হবে। সো আমরা অপশনগুলোর মধ্যে থেকে দেখি কি হয়। এই নাম্বার অপশন বলছে ফুটবল প্লেয়ার্স অফেন ওয়ার ফুটবল জার্সি। ওকে, সো ফুটবল প্লেয়াররা মাঝে মাঝে প্রায়শই ফুটবলের জার্সি পরে। এই লজিকটাকে যদি আমরা সত্যি ধরি তাহলে কি ফারুক ফুটবলের জার্সি পরলেই ফারুক ফুটবল আমি বলতে পারবো? একটু ভেবে চিন্তে দেখি আমরা যে ফুটবল প্লেয়াররা নাকি মাঝে মাঝে ফুটবল জার্সি পরে। আচ্ছা, ফুটবল প্লেয়াররা যদি মাঝে মাঝে ফুটবল জার্সি পরে তার মানে তারা ফুটবল জার্সি ছাড়া তো অন্য কিছু পরে। সো যখন একজন ফুটবল প্লেয়ার ফুটবলের জার্সি ছাড়া অন্য কিছু পরছে তখন কি সে আর ফুটবলার থাকতেছে না? সো রোনালদো যদি ফুটবলের জার্সি পরে তাহলে সে রোনালদো, আদারওয়াইজ সে রোনালদোর বিষয়টা কিন্তু এরকম না। সো এই লজিকটাকে কিন্তু আমরা নিতে পারছি না যে না, একজন ফুটবল প্লেয়ার মাঝে মাঝে ফুটবলের জার্সি পরে, সো ফারুক একজন ফুটবল প্লেয়ার, সে জার্সি পরেছে, সো তাকে আমরা ফুটবলার বলবো। অ্যাকচুয়ালি আমরা এখানে এইরকম একটা তথ্য খোঁজার চেষ্টা করতেছি যে
একজন ফুটবল প্লেয়ার অথবা কোনো একটা জায়গায় যদি কোনো মানুষ একটা ফুটবলের জার্সি পরে তাহলে সে ফুটবল প্লেয়ার হবে। দ্যাট মিনস ওই দেশে অথবা ওই জায়গাতে ওই রকম প্লেসে ফুটবলাররা ছাড়া আর কেউ জার্সি পরতে পারবে না। সো এরকম যদি একটা প্লেস, এরকম যদি একটা যুক্তি আমার কোথাও পাই যে ভাই এই দেশে অথবা এই জায়গাতে এই প্লেসে ফুটবলের জার্সি একমাত্র ফুটবলাররাই পরতে পারবে, বাকিরা পরতে পারবে না, তাহলেই আমি যদি কাউকে দেখি যে কোনো একটা লোক ফুটবলের জার্সি পরে আছে, তাহলে আমি তাকে নির্দ্বিধায় বলে দিতে পারবো যে এই লোকটা আসলে ফুটবলার, রাইট? সো এইরকম একটা যুক্তি আমরা কোনো একটা অপশন থেকে খুঁজে বের করার চেষ্টা করবো। দেখি সো বি নাম্বারে বলেছে অল ফুটবল প্লেয়ার্স ওয়্যার ফুটবল জার্সি, সকল ফুটবল প্লেয়াররা ফুটবলের জার্সি পরে। সো হোয়াট, সকল ফুটবল প্লেয়াররা ফুটবলের জার্সি পরে। এখন ফারুক কি ফুটবলার হয়ে ফুটবলের জার্সি পরেছে নাকি আমার মতো একজন সাপোর্টার হয়ে ফুটবলের জার্সি পরেছে, আমি কিন্তু সেটা এখনো জানি না। সো স্টিল আই ক্যানট সে যে ফারুক যেহেতু ফুটবলের জার্সি পরে আসছে, সো এই তথ্যের ভিত্তিতে আমি তাকে ফুটবলার বানিয়ে দিতে পারি। সো সি ইজ বি ইজ নট মাই আনসার। এবার আসি হচ্ছে সি তে, ফুটবল প্লেয়ার্স নেভার ওয়্যার এনি কাইন্ড অফ শার্ট আদার দ্যান ফুটবল জার্সি, ফুটবল প্লেয়াররা ফুটবলের জার্সি ছাড়া অন্য কোনো কিছুই পরে না। ভাই এটাও আমার জন্য সব মানে যৌক্তিক এবং আমার জন্য ফুলফিল কোনো আনসার হলো না। আমার দরকার যে ভাই নিশ্চিত একটা কথা যে না জার্সি শুধুমাত্র ফুটবলাররাই পরবে, এইরকম একটা কথা আমরা কোথাও খুঁজে পাই কিনা সেটা দেখি। ফুটবল প্লেয়াররা ফুটবলের জার্সি ছাড়া অনেক কিছু পরে না, ফাইন, বাট ফারুক কি ফুটবল প্লেয়ার হয়ে জার্সিটা পরলো নাকি আমার মতো সে একই কথা আমার মতো একজন সাপোর্টার হয়ে ফুটবলের জার্সি পরেছে, সেটা আমি এখন স্টিল জানি। দিতে বলেছে ফুটবল প্লেয়ার্স আর রিকোয়ার্ড টু ওয়্যার ফুটবল জার্সি, একই কথা ঘুরিয়ে বলা হয়েছে ফুটবল প্লেয়ারদের নাকি ফুটবলের জার্সি পরতে হয়। বাট আবার আসি সেই ফারুকের কথায়, ফারুক কি ফুটবলার হিসেবে তার রেকর্ড হয়েছে এটা পড়ার জন্য নাকি সে আমার মতো একজন সাপোর্টার? সো এটা আমার আনসার হতে পারে। এবার আসি হচ্ছে ই নাম্বার অপশনে অনলি ফুটবল প্লেয়ার্স ওয়্যার ফুটবল জার্সি, এখানে বলা হয়েছে যে শুধুমাত্র ফুটবল প্লেয়াররাই কি করে ফুটবলের জার্সি পরে। সো যদি আমরা এই তথ্যটাকে কনফার্ম এবং সত্যি হিসেবে ধরে নিই তাহলেই তো আমরা বলতে পারবো যে ইয়েস ফারুক যেহেতু একজন একমাত্র ফুটবলের প্লেয়াররা যেহেতু ফুটবলের জার্সি পরে, সো ফারুককে দেখতে পাচ্ছি সে একজন জার্সি পরা লোক, তার মানে ডেফিনেটলি সে একজন ফুটবলার। ওকে, অনেকের মধ্যে একটা মিসকনসেপশন ক্রিয়েট হতে পারে যে ভাই এটা কেমন কথা যে একমাত্র ফুটবলাররাই ফুটবল প্লেয়ার পরবে, ফুটবলাররাই জার্সি পরবে। হ্যাঁ, আমরা যখন ক্রিটিক্যাল রিজনিং সলভ করব সেইখানে আমাদের একটা জিনিস আমাদের মাথায় সেট করে নিতে হবে যে কোশ্চেনের মধ্যে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটাই সত্যি। এবার পৃথিবীতে যদি বলা হয় এখানে যে সূর্য পশ্চিম দিকে উঠছে, দিস ইজ অল সেট, এটাই সত্যি ধরে নিতে হবে। সো আমরা এখানে আমাদের নিজেদের মন গড়া কোন রকমের কনসেপশন অথবা কোন রকমের ইনফরমেশনের আলোকে, নিজেদের মন গড়া কোন তথ্যের আলোকে আমরা এখানে আনসার করতে পারবো না। কোশ্চেন আমাকে যা বলবে, অপশনের মধ্যে যা থাকবে সেগুলোর ভিতর থেকে আমাকে আসলে ডিসাইড করে নিতে হবে। ও যেহেতু বলছে যে যদি এই লজিকটা সত্যি হয় তাহলে ফুটবলার জার্সি বলা যায়, আমাদেরকে এটাই সত্যি হিসেবে ধরে নিতে হবে যে হ্যাঁ এরকম হতে পারে। সো প্রথমে আমাদেরকে এই গন্ডি থেকে বের হয়ে আসতে হবে যে অনলি ফুটবল প্লেয়ার ওয়্যারস ফুটবলার জার্সি, এটা ভাই কেমন কথা, এটা কেমন কথা, এটা বলা যাবে না। এটা যেহেতু অপশন আছে সো আমরা এটা নিয়ে ডিল করবো যে হ্যাঁ এটা সত্যি যদি হয় তাহলে এটার আলোকে আমরা ওই ক্যালকুলেশনটা দিতে পারি কিনা, আমরা শুধুমাত্র এতটুকু চিন্তা করব। ওকে, এবার আসে হচ্ছে পরের কোশ্চেনটাতে। তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ইফ রেইনস আর ড্রপিং ইট মাস্ট বি রেইনি সিজন, যদি বৃষ্টি হয় তাহলে এটাকে আমরা রেইনি সিজন বলতে পারি। ওকে, so it rains if rains are dropping it must be rainy season. This statement can be true if which of the following statement are true. নিচের কোন তথ্যটাকে, যদি উপরের কথাটাকে আমরা সত্যি হিসেবে ধরে নিই যে বৃষ্টি পড়লেই তাকে আমরা রেইনি সিজন বলবো, তাহলে এই জিনিসটার আলোকে নিচে কোন তথ্যটাকে আমরা কারেক্ট হিসেবে ধরবো? সো আসি এই নাম্বার অপশন বলছে রেইন ড্রপস ভেরি অফেন ভেরি ফ্রিকোয়েন্টলি ইন দ্য রেইনি সিজন। রেইন নাকি খুব ফ্রিকোয়েন্টলি রেইনি সিজনে হয়, তাতে আবার কি যায় আসে? ভেরি ফ্রিকোয়েন্টলি যদি রেইনি সিজনের বৃষ্টি হয়, আমার তো দরকার এইরকম একটা তথ্য যে ভাই একমাত্র রেইনি সিজনে বৃষ্টি হতে পারবে বাট অন্য কোনো সিজনে বৃষ্টি ফোঁটা পড়তে পারবে না। যদি এরকম কোনো তথ্য আমরা পাই তাহলেই বলতে পারবো যে হ্যাঁ এইবার দেখতে পাইলাম যে ভাই এখন বৃষ্টি ফোঁটা পড়তেছে, দ্যাট মিন্স দিস ইজ রেইনি সিজন। সো আগেরটার মতো করে আমরা এরকম ডেফিনিট কোনো একটা লজিক খুঁজতেছি, যেগুলো কোনো একটা আনসার করতেছি। সো এর আমরা আনসার হতে পারে। এবার আসি বি তে, রেইনি সিজন ইজ গুড ফর ফার্মার্স, এটার সাথে এটার কোনো ধরনের সম্পর্ক নেই। ফার্মারদের জন্য এটা গুড না ব্যাড তাতে দিয়ে আমার কিছু যে আসতেছে না, বিকজ ফার্মারদের গুড ব্যাড দিয়ে আমাদের এখানে কিছুই হবে না। সি নাম্বার অপশনে কি বলেছে দেখো, রেইনস ড্রপস অনলি ডিউরিং রেইনি সিজন। সো এটা কি আমরা আনসার করতে পারি? ইয়েস, কারণ কি ও আমাকে বলছে যে রেইন নাকি শুধুমাত্র রেইনি সিজনেই পড়ে। এই কথাটাকে যদি আমি সত্যি হিসেবে ধরি তাহলে যদি কখনো দেখি যে বৃষ্টির ফোঁটা পড়তেছে তাহলে ডেফিনেটলি আমি নিশ্চিতভাবে চোখ বন্ধ করে বলে দিতে পারি ওই সিজনটা অবভিয়াসলি কি একটা রেইনি সিজন। ওকে, সো এই কোশ্চেনগুলো আনসার করার জন্য তোমাদের একটা নিজের টেকনিক শিখাই দেই। যদি এই টাইপের কোশ্চেন আসে, এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা সবসময় খুঁজবো
অনলি দিয়ে কোন একটা আনসার। দেখো প্রথম যে কোশ্চেনটা করছে সেখানে অনলি থাকার কারণে আমরা আনসারটা নিয়েছি, বাকি চারটা অপশনের মধ্যে কোথাও অনলি নেই। আর দ্বিতীয় যে কোশ্চেনটা করলাম সেখানেও কি একটা অনলি নামক একটা ওয়ার্ড আছে যে একমাত্র এই সময় এটা ঘটে, সো এই কারণে আমি আনসারটা নিয়েছি। সো এই টাইপের কোশ্চেন আনসার করার সময় আমরা অনলি খুঁজবো। সামনে কিন্তু আরো বিভিন্ন টাইপের কোশ্চেন আসবে, সেখানে আবার অনলির কারণে দেখা যাচ্ছে যে আমাদের আনসারটা আমরা নিচ্ছি না। বাট এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা কনক্লুশন এবং ইনফারেন্স টাইপের কোশ্চেনের ক্ষেত্রে আমরা অনলি পেলে আনসারটা নিয়ে নিব। সো এটা হচ্ছে নিজে থেকে। ওকে, এবার আসি হচ্ছে পরের কোশ্চেনটাতে। সুমন মাস্ট বি এ পুলিশম্যান, হি ইজ ক্যারিং এ গান। সে আগের কোশ্চেনটার মতোই, ফার্স্ট কোশ্চেনটার মতো যে ফারুক মাস্ট বি এ ফুটবল প্লেয়ার। এখানে বলেছে সুমন মাস্ট বি এ পুলিশম্যান, হি ইজ ক্যারিং এ গান, দ্য কনক্লুশন অ্যাবাভ ইজ ভ্যালিড। যে সুমনের পকেটে গান দেখতে পাচ্ছি, তো অবভিয়াসলি সুমন একজন কি হবে, পুলিশম্যান হবে। সো এখানে আমরা ঠিক সেই একই ধরনের আনসার খুঁজবো যে যদি কোথাও এরকম পাই যে একমাত্র পুলিশের পকেটেই গান থাকে, সো এই তথ্যটা যদি আমরা কোথাও পাই তাহলেই তো বলতে পারবো যে যেহেতু সুমনের পকেটেই পুলিশ গান আছে, সো অবভিয়াসলি সুমন একজন কি পুলিশম্যান হবে। এই তথ্যটা দেখো আমাদের ডি নাম্বার অপশনে দেওয়া আছে, অনলি পুলিশম্যান ক্যারি গান। বাকি অপশনগুলো আমরা নিতে পারবো না, আমি পড়ছি। এই নাম্বার অপশনে অল পুলিশম্যান ক্যারি গান, সকল পুলিশম্যান গান ক্যারি করে। সো হোয়াট, সুমন কি এখন পুলিশম্যান হিসেবে গান ক্যারি করেছে নাকি একজন সন্ত্রাসী হিসেবে গান ক্যারি করছে? স্টিল আই ডোন্ট নো, সো দিস ইজ নট মাই আনসার। বি নাম্বারে বলেছে পুলিশম্যান অফেন ক্যারি গান, পুলিশম্যানরা মাঝে মাঝে প্রায় সময় গান ক্যারি করে। বাট আমার তো আসলে এই ধরনের কোনো আনসার দরকার না, আমার দরকার হচ্ছে ডেফিনিট কোন একটা আনসার। এবার সি তে বলেছে পুলিশম্যান আর রিকোয়ার্ড টু ক্যারি গানস, পুলিশম্যানদের গান ক্যারি করতে পারে। ফাইন, সে একই কথা। সুমন কি পুলিশ হিসেবে গান ক্যারি করছে না সন্ত্রাসী হিসেবে করছে? আই ডোন্ট নো, সো দিস নট মাই আনসার। তো এইভাবে করে আমরা শুধুমাত্র ডি নাম্বার অপশনটাকে আনসার হিসেবে নিতে পারি। ওকে, এবার পরের কোশ্চেনটা আসি। স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ইফ র্যাম লিভস অন দ্য ফার্স্ট ফ্লোর, র্যাম যদি ফার্স্ট ফ্লোরে থাকে, দেন শ্যাম লিভস অন দ্য সেকেন্ড ফ্লোর। শ্যাম সেকেন্ড ফ্লোরে থাকে। র্যাম যদি ফার্স্ট ফ্লোরে থাকে, শ্যাম থাকে সেকেন্ড ফ্লোর। ওকে, দেয়ারফর এখান থেকে আমরা আসলে কি বলতে পারি? তোমরা একটু ভালো করে খেয়াল করো। ইফ এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে শর্ত এবং শর্তের আলোকে আরেকটা জিনিস ঘটবে। সো আমি প্রথমে যে অ্যারো সাইনটা দিব, সো আমাকে এখানে খেয়াল করতে হবে একটা শর্ত থাকবে, সেই শর্তের আলোকে আমাকে একটা তথ্য বলবে। শর্তটা হচ্ছে এই সাইন দিয়ে বোঝাচ্ছি, ইফ, এটা হচ্ছে ইফ সাইন, র্যাম ইন ফার্স্ট ফ্লোর, দেন এটা হচ্ছে দেন, পরেরটা হচ্ছে দেন শ্যাম অথবা শ্যাম ইন সেকেন্ড ফ্লোর। ওকে, একটা ভালো করে তোমাদেরকে একটু মাথার মধ্যে ঢুকাতে হবে, এখানে শর্তটা আগে আমাকে ফুলফিল হইতে হবে, দেন হচ্ছে এই ঘটনাটা ঘটবে। কোনো কারণে যদি আমার শর্তটা ফুলফিল না হয় তাহলে আমার এই জায়গায় এটা ঘটার কোনো সম্ভাবনা নেই। এটা ঘটতেও পারে, এটা নাও ঘটতে পারে। বাট যদি কখনো আমরা দেখি যে প্রথম যে শর্তটা আছে, মানে প্রথম যে জিনিসটা এইটা ফুলফিল হয়েছে, তাহলে অফকোর্স এটা হইতেই হবে, এটা হতেই হবে। বাট এমন যদি আমরা দেখি যে প্রথমে এটা হয় নাই, তাহলে এটা হতেও পারে, নাও হতে পারে। এক্সাম্পল হিসেবে বলছি, র্যাম যদি প্রথম ঘরে থাকে তাহলে শ্যাম দ্বিতীয় ঘরে থাকবে, রাইট? এখন আমি দেখলাম একটা সিনারিওতে যে র্যাম ফার্স্ট ফ্লোরে আছে, তার মানে আমার এই শর্তটা কি হলো, ফুলফিল হয়েছে। তখন অবশ্যই শ্যামকে সেকেন্ড ফ্লোরে থাকতেই হবে। বাট এমন যদি হয় যে র্যাম ফার্স্ট ফ্লোরে নাই, সে অথবা সেকেন্ড ফ্লোরে আছে, অথবা থার্ড ফ্লোরে আছে, অথবা ফোর্থ ফ্লোরে আছে, অন্য যে কোনো একটা ফ্লোরে আছে, তাহলে কি আমার এই শর্তটা টিকলো? আমার এই শর্তটা কিন্তু আর ফুলফিল হয়নি। সো যখন আমার এই শর্তটা ফুলফিল হবে না, তখন কিন্তু শ্যামের উপরে কোনো চাপ নেই। শ্যাম কিন্তু তখন সেকেন্ড ফ্লোরে থাকতেও পারে, নাও থাকতে পারে। বিষয়টা হচ্ছে শ্যাম যদি তখন সেকেন্ড ফ্লোরে থাকে তাতে কোনো সমস্যা নেই, শ্যাম যদি সেকেন্ড ফ্লোরে নাও থাকে তাতেও তার উপরে কোনো চাপ নেই। কারণ কি, আমার প্রথমে যে শর্তটা আমরা দিয়েছিলাম সেই শর্তটা কি হয় এখানে ফুলফিল হবে। সো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এই কোশ্চেনটা সলভ করা আমাদের জন্য ইজি হবে। এবার আসি হচ্ছে আমাদের অপশনগুলোর মধ্যে। আমরা বি নাম্বার অপশনের দিকে তাকাই। বি নাম্বার অপশন বলেছে র্যাম মে অর মে নট লিভ অন দ্য ফার্স্ট ফ্লোর। র্যাম নাকি প্রথম ফ্লোরে থাকে অথবা নাও থাকতে পারে। আমাকে কোশ্চেনে বলেছে র্যাম লিভস অন দ্য, ইফ র্যাম লিভস অন দ্য ফার্স্ট ফ্লোর দেন শ্যাম লিভস অন দ্য সেকেন্ড ফ্লোর। তো আমরা এটা পেলাম। দেন আমাকে একটা আলাদা ইনফরমেশন দিবে, সেটা কি, শ্যাম ডাজ নট লিভ অন দ্য সেকেন্ড ফ্লোর। শ্যাম নাকি সেকেন্ড ফ্লোরে থাকে না। ওকে, বারবার বলছি এটাই কিন্তু আমার শর্ত, আর এটা হচ্ছে আমার ঘটনা। ওকে,
সো এখানে আমাকে ঘটনা হিসেবে বলছে শ্যাম ডাজ নট সেকেন্ড ফ্লোর। ওকে, শ্যাম নাকি সেকেন্ড ফ্লোরে নাই। ওকে ফাইন, এখন আমাদের এইটার আলোকে কি হবে? আচ্ছা, এইখানে শ্যাম যদি সেকেন্ড ফ্লোরে না থাকে তাহলে র্যামের ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে, হয় র্যাম ফার্স্ট ফ্লোরে আছে আর না হলে র্যাম ফার্স্ট ফ্লোরে নাই। এই দুটোর যে কোনো একটা ঘটনাই তো ঘটবে, রাইট? ওকে, সো আমরা লিখি দেখি কি হয়। র্যাম ইজ ইকুয়াল টু ফার্স্ট অথবা র্যাম নট ইকুয়াল টু ফার্স্ট, রাইট? সো শ্যাম যদি সেকেন্ড ফ্লোরে না থাকে তাতে করে র্যামের জন্য এই দুটো অপশন বাকি আছে, যে র্যাম হয় প্রথম ফ্লোরে আছে না হলে প্রথম ফ্লোরে সে নাই। এবার দেখি যে এর মধ্যে কোনটা আমরা নিতে পারি। আচ্ছা, প্রথমে আমি যদি এই অপশনটাকে কারেক্ট হিসেবে ধরি, এটা যে র্যাম প্রথম ঘরে আছে। ওকে, র্যাম প্রথম ঘরে আছে, তাহলে একটু ভালো করে খেয়াল করো তো, আমরা র্যাম প্রথম ঘরে থাকলে শ্যামকে যেন কোন ঘরে থাকতে হয়? শ্যামকে সেকেন্ড ঘরে থাকতে হয়। এখন আমাদেরকে কিন্তু এই ইনফরমেশনটাকে ফিক্স করে দিয়েছে, এইটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ ও আমাকে বলছে যে ভাই এই ঘটনাটা ঘটে গেছে অলরেডি। এখন আপনি এইটার আলোকে বলেন এই দিক থেকে কোন ঘটনাটা ঘটাইতে হবে, এইটার মতো করে যাতে প্যাটার্ন সাজানো যায় সেজন্য আমাকে এখান থেকে কোন ঘটনাটা ঘটাইতে হবে সেটা আপনি আমাকে বলেন। এইটাকে চেঞ্জ করা যাবে না, এটা ঘটে গেছে। ওকে, সো যদি এটা ঘটে যায়, এবার আমাকে বলো র্যাম ফার্স্ট ফ্লোরে থাকলে শ্যামকে তো সেকেন্ড ফ্লোরে থাকতেই হয়, তাই না? শর্ত হিসেবে আমরা এটাই জেনেছি, কিন্তু আমি তো এখানে দেখতে পাচ্ছি শ্যাম সেকেন্ড ফ্লোরে নাই, তাহলে কি র্যাম কোনো কারণে ফার্স্ট ফ্লোরে থাকতে পারবে? কারণ র্যাম ফার্স্ট ফ্লোরে থাকলে তো ওর এই জায়গায় থাকতেই হবে, কিন্তু যেহেতু এখানেও নাই, এটা তো অলরেডি হয়ে গেছে, তার মানে এই অপশনটা আমরা নিতে পারবো না। র্যামকে কোনোভাবেই ফার্স্ট ফ্লোরে রাখা যাবে না, কারণ ফার্স্ট ফ্লোরে রাখলে ওকে ওর উপরে চাপ চলে আসবে, তাহলে তুমি সেকেন্ড ফ্লোরে নাই কেন? তোমাকে তো অফকোর্স সেকেন্ড ফ্লোরে থাকা লাগবে, যেহেতু এইটা ফিক্সড, সো আমাকে চেঞ্জ করতে হবে এই দুইটা থেকে যে কোনো একটা। সো তার মানে আমি বুঝতে পারছি যে র্যাম কোনোভাবে ফার্স্ট ফ্লোরে নাই, র্যাম আসলে কি হয়েছে? ফার্স্ট ফ্লোরে নাই। এখন দেখি যে র্যাম যদি ফার্স্ট ফ্লোরে না থাকে তাহলে কি এই ঘটনাটা ঘটানো সম্ভব কি? র্যাম ফার্স্ট ফ্লোরে নাই, আমি আগেই বলেছি যে যদি আমাদের শর্তটা ফুলফিল না হয় তাহলে এই জায়গাতে শ্যামের উপর কোনো চাপ থাকে না, শ্যাম তখন সেকেন্ড ফ্লোরে থাকতেও পারে নাও থাকতে পারে। এন্ড সেম থিং হ্যাপেন যে র্যাম যদি ফার্স্ট ফ্লোরে না থাকে তাহলে শ্যাম সেকেন্ড ফ্লোরে নাই, ফাইন, শ্যাম সেকেন্ড ফ্লোরে নেই, তাতে আমাদের কিছু আসছে না। দ্যাট মিন্স এইটা ঘটতে পারবে না, আর এটা অবশ্যই ঘটতে হবে। এখন দেখি আমাদের অপশন মধ্যে কোনটা আছে। এর আমার অপশনটা একটু ভালো করে খেয়াল করো। এর আমার অপশনে বলেছে RAM does not live on the first floor, রাইট? RAM নাকি ফার্স্ট ফ্লোরে নাই। সো অফ কোর্স এটাই আমাদের কারেক্ট আছে, বিকজ RAM যদি ফার্স্ট ফ্লোরে না থাকে তাহলেই আমাদের এই ঘটনাটা ঘটতে পারবে। ওকে, এইভাবে করে আমরা এই আনসার করব। ওকে, এবার এটার মতো করে আমরা আরো একটা কোশ্চেন দেখব। কোশ্চেনটা তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ। ইফ জেনি ইজ ইন ঢাকা, যদি জেনি ঢাকায় থাকে, then মিশেল ইজ অলসো ইন ঢাকা, তাহলে মিশেলও কোথায় থাকবে? ঢাকাতেই থাকবে। ওকে, সো আমি শর্তটা লিখছি সে আগের মতো, জেনি, ইফ জেনি ইকুয়াল টু ঢাকা, এটা হচ্ছে আমার শর্ত, তাহলে মিশেলকেও কোথায় থাকতে হবে? ঢাকাতেই থাকতে হবে। সো মিশেল obviously in ঢাকা। ওকে, সো আমার যদি কখনো এই শর্তটা ফুলফিল হয়ে যায় তাহলে মিশেলকে এই কাজটা করতেই হবে, আর যদি এই শর্ত ফুলফিল না হয় তাহলে মিশেলের উপর কোনো চাপ নাই, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার দেখি আমাদের তথ্য কি দেওয়া আছে। এবার তথ্যটা দিয়েছে মিশেল ইজ নট ইন ঢাকা। এবার আমাকে বললো মিশেল নাকি ঢাকাতে নাই। সো এই ঘটনাটা কিন্তু আবার সে আগের মতো ঘটে গেছে, এইটাকে বদলানো যাবে না। সো এইটাকে ঠিক রাখতে হলে এখান থেকে জেনিকে কি করতে হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে, রাইট? সো अगेन সে আগের মতো জেনির কাছে দুটো অপশন আছে, জেনি হয় ঢাকায় আছে আর না হয় ঢাকায় নেই। জেনি ইজ ইকুয়াল টু ঢাকা, এটা একটা ব্যাপার হতে পারে, অথবা জেনি ঢাকায় নেই, যে কোনো একটা ঘটনা ঘটবে, রাইট? এবার আমরা দেখি যে জেনি কি ঢাকায় আছে নাকি জেনি ঢাকায় নেই, এটা তো ঘটে গেছে, এটা ফিক্সড। এখন আমরা একটু আসি শর্তটাকে। জেনি যদি ঢাকায় থাকে তাহলে মিশেলকে অবশ্যই কোথায় থাকতে হবে? ঢাকাতেই থাকতে হবে। কিন্তু যেহেতু এটা ফিক্সড হয়ে গেছে সে বিষয়টা দেখতে পাচ্ছে যে মিশেল ঢাকায় নাই। সো মিশেল যদি ঢাকায় না থাকে তাহলে যদি কোনো কারণে জেনি ঢাকায় থাকতো তাহলে মিশেলকে ঢাকা থাকতেই হতো, রাইট? সো অবভিয়াসলি জেনি ঢাকায় থাকতে পারবে না, কারণ কি জেনি যদি ঢাকায় থাকে তাহলে মিশেলকে অবশ্যই ঢাকায় থাকতে হবে। বাট এটা যেহেতু অলরেডি ঘটে গেছে যে মিশেল ঢাকায় নাই, তার মানে জেনি ঢাকায় আছে এই কথাটা এখানে আর প্রযোজ্য না। তার মানে এইটা সম্ভব না। সম্ভব কোনটা? সেটা হচ্ছে জেনি নট ইন ঢাকা। জেনি যদি ঢাকায় না থাকে তাহলে আমার এই শর্তটা কি হলো? ফুলফিল হলো না। তখন মিশেল যা ইচ্ছা তাই করতে পারে, মিশেলের উপর কোনো চাপ নাই। সো মিশেল যদি ঢাকায় থাকে তাতেও সমস্যা নেই, মিশেল যদি ঢাকায় না থাকে তাতেও সমস্যা নেই।
এখন এখানে দেখতে পাচ্ছি যে মিশাল ঢাকায় নাই, ফাইন, তাতে কিছু যায় আসছে না। দ্যাট মিন্স এই তথ্যটার মধ্যে থেকে আমরা বলতে পারছি যেহেতু এটাকে চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করতে হবে এই দুটো থেকে যে কোনো একজনকে, সো আমরা দেখতে পাচ্ছি যে জেনি ঢাকায় থাকা সম্ভব না। ওকে, সো এবার আসি হচ্ছে আমাদের অপশন কোথায় আছে দেখি। এর আমার অপশন বলছে জেনি ইজ ইন ঢাকা, এটা তো সম্ভবই না, কারণ জেনি যদি ঢাকায় থাকে তাহলে মিশালকে ঢাকায় থাকতে হতো, কিন্তু মিশাল তো ঢাকায় নাই, তার মানে জেনি ঢাকায় নাই। সো এটা আমার অপশনটা আমার হচ্ছে না। এবার বিতে আসি, জেনি ইজ ইন অ্যাব্রোড নাও, জেনি এখন অ্যাব্রোড আছে, জেনি ঢাকায় নাই, ইট ডাজন্ট মিন যে জেনি অ্যাব্রোডে আছে। সো জেনি ঢাকা না থাকলে জেনি ময়মনসিংহে থাকতে পারে, জেনি বরিশাল থাকতে পারে, সো জেনি যে অ্যাব্রোডেই থাকবে বিষয়টা কিন্তু সত্যি না। সো এটা কোশ্চেন যেহেতু মাস্ট বি, তার মানে এটা আমরা আনসার হিসেবে নিতে পারবো। এবার বলছে মিশাল ইজ উইথ জেনি, এবার নাকি মিশাল আর জেনি একসাথে, স্টিল উই ডোন্ট নো, মিশালও ঢাকায় নাই জেনিও ঢাকায় নাই, তার মানে মিশাল আর জেনি যে একসাথে আছে, উই ডোন্ট নো দিস। সো এটা আমার আনসার হবে না। এবার ডি নাম্বার অপশন, মিশাল ইজ নট উইথ জেনি, মিশাল এবং জেনি নাকি একসাথে নাই, একই কথা, মিশাল ঢাকায় নাই এবং জেনিও ঢাকায় নাই, তার মানে যে তারা দুজন আলাদা আলাদা জায়গায় আছে তাও না, এরকম হইতে পারে এক জায়গায় আছে। ওকে, এবার অপশন হচ্ছে ই নাম্বার, নান অফ দ্য অ্যাবাভ রেজাল্টস ক্যান বি ডিডিউসড। অ্যাকচুয়ালি এখানে যে অপশনগুলো আছে সেইগুলো একটা থেকে আমরা এই শব্দটাকে নিতে পারি না, জেনি ঢাকায় নাই এই কথাটাই শুধুমাত্র আমরা বলতে পারবো। সো এই অপশনটা আমরা কোথাও দেখতে পাচ্ছি না, দেখে নান অফ দিস হবে আমাদের আনসার। ওকে, এবার আমরা পরবর্তী একটা কোশ্চেন করব। কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ডরমিটরিজ রেঞ্জ ফ্রম 2 to 6 স্টোরিজ ইন হাইট। যে ছাত্রাবাস আছে, ডরমিটরি মানে ছাত্রাবাস আছে, সেটা 2 থেকে 6 ফ্লোর পর্যন্ত। আমরা এখানে আসলে তলা হিসেবে যেমন গ্রাউন্ড ফ্লোর নিয়ে একটু ঝামেলা আছে, তো আমরা এটাকে 2 তলা অথবা 6 তলা এইভাবে চিন্তা করি, অথবা লেভেল বলি, যে সেকেন্ড লেভেল থেকে 6 লেভেল পর্যন্ত ডরমিটরি যে বিল্ডিং গুলো আছে সেগুলো হয়ে থাকে। If a dormitory room is above the second floor, যদি কোনো ডরমিটরি রুম সেকেন্ড ফ্লোরের উপরে হয়, দ্যাট মিন্স থার্ড ফ্লোর থেকে হয়, কোনো ডরমিটরি রুম যদি থার্ড ফ্লোর থেকে হয় সেকেন্ড ফ্লোরের উপরে, ইট হ্যাজ এ ফায়ার এসকেপ, তাকে ফায়ার এসকেপ থাকতে হবে। এখন যে কোশ্চেনগুলো আমরা সলভ করছি এই কোশ্চেনটা কিন্তু আগের কোশ্চেন থেকে একটু ডিফারেন্ট, সো একটু আমাদেরকে ডিফারেন্সিয়েট করে পড়তে হবে যে আগের কোশ্চেন আমার কাছে কি জানতে চাইছে আর এই কোশ্চেন আমার কাছে কি জানতে চেয়েছে। ওকে, সো প্যাটার্নটা যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু ক্রিটিক্যাল রিজনিং কোশ্চেনগুলো আনসার করাটা আমাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে, তোমরা একটু পাজল হয়ে যেতে পারো। সো ভালো করে আমার কথার যৌক্তিকগুলোকে, কথার প্যাটার্নগুলো একটু ধরার চেষ্টা করো। বলেছে ডরমিটরি রুমগুলো সেকেন্ড ফ্লোর থেকে 6 ফ্লোর পর্যন্ত হয়। এখন আমাকে একটা তথ্য দিল, যদি এরকম একটা লজিক দিল যে যদি কোনো রুম, ডরমিটরিজের কোন একটা রুম সেকেন্ড ফ্লোরের উপরে হয়, দ্যাট মিন্স থার্ড ফ্লোর থেকে হয়, তাহলে অবশ্যই তার কি থাকবে, ফায়ার এসকেপ থাকবে। ওকে, ঠিক আছে, ফায়ার এসকেপ থাকবে। এরপরে কথা বলি, if the statements above are true, which of the following must also be true? যদি এই স্টেটমেন্ট সত্যি হয়ে থাকে তাহলে নিচের কোনটা অবভিয়াসলি সত্যি হবে। ওকে, এখন আমরা কখনোই সাধারণত কথা বলার সময় এত ভেবেচিন্তে যুক্তি তর্ক দিয়ে এত হিসাব নিকেশ করে কথা বলি না, বাট ক্রিটিক্যাল রিজনিং নামটাই তো হয়েছে ক্রিটিক্যাল রিজনিং, দ্যাট মিন্স তোমাকে খুব সূক্ষ্মভাবে এটাকে রিজনিং করতে হবে। কথার মধ্যে ছোটখাটো যদি কোনো ফাঁক ফোকর থেকে থাকে, কোনো একটা জায়গায় যদি তোমার কথা একটু উইকনেস থেকে থাকে, তাহলে সেটাকে যুক্তি তর্কের মধ্যে ফালায় আমাকে আমি চেঞ্জ করে দিতে পারি কথাটা। সো এই কাজটা আমরা করব খুব সেনসিটিভ হয়ে থাকে। একটু ভালো করে বোঝাতে, আমি অপশন পড়ার আগে তোমাদেরকে আগে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আমাকে বলছে ডরমিটরি রুম যদি সেকেন্ড ফ্লোরের উপরে হয় তাহলে তার ফায়ার এসকেপ থাকবে। এখান থেকে দুটো জিনিস আমার মাথায় আসতে হবে। একটা হচ্ছে যদি ডরমিটরি রুমটা সেকেন্ড ফ্লোরের উপরে হয় তাহলে তো তার ফায়ার এসকেপ আছে। এইখান থেকে কি আমরা এটা বলতে পারবো যে 2 তলার নিচে যেসব রুম আছে, মানে সেকেন্ড ফ্লোরের নিচে অথবা সেকেন্ড ফ্লোর থেকে যে নিচে ফার্স্ট ফ্লোরে অথবা সেকেন্ড ফ্লোরে যে রুমগুলো আছে সেগুলোর কি ফায়ার এসকেপ আছে? আমরা সাধারণত এই কথা থেকে এটাই বলবো যে না ভাই, যেহেতু আপনি বলছেন 3 তলার উপরে রুম থাকলে সেটার ফায়ার এসকেপ আছে, তাহলে ডেফিনেটলি 2 তলা থেকে নিচ তলা পর্যন্ত ফায়ার এসকেপ নাই। না, ক্রিটিক্যাল রিজনিং এর মজাটাই হচ্ছে এখানে তুমি এই কথাটা কখনোই বলতে পারবে না। আমি তোমাকে বলছি যে ভাই 2 তলার উপরে মানে 3 তলা থেকে 6 তলা পর্যন্ত রুম হলে তার ডেফিনেটলি ফায়ার এসকেপ থাকতেই হবে, বাট ইট ডাজন্ট মিন যে এক তলায় কোনো রুম আছে সেটার ফায়ার এসকেপ নাই। ওইখানে থাকতেও পারে, নাও থাকতে পারে, ওইটার বিষয়ে তথ্য আমি তোমাকে দেইনি, শুধুমাত্র দিছি কি 2-3 তলা থেকে যদি হয় তাহলে তুমি শিওর যে এখানে আর কোনো কিছু সম্ভব না, এখানে ডেফিনেটলি ফায়ার এসকেপ আছে। বাট এর নিচে যদি কিছু হয় সেখানে ফায়ার এসকেপ থাকলেও ভাই আমার কোনো সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই। এটা আরেকটু এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝাই। ধরো গভর্নমেন্ট থেকে একটা রুলস করা হলো যে আপনি যদি হাই রাইজ বিল্ডিং করেন তাহলে 3 তলার উপরে অথবা 2 তলার উপরে যদি আপনার বিল্ডিং এর হাইট হয়, 2 তলার উপরে যত উপরে যান না কেন, তাহলে আপনার অবশ্যই 2 তলার উপর থেকে
ফায়ার এসকেপ দিতে হবে। গভর্নমেন্ট বললো 2 তলার উপর থেকে, মানে 3য় তলা থেকে উপরে যত উঠবেন প্রতি তলায় আপনার ফায়ার এসকেপ থাকতে হবে। এখন আমি একটা বিল্ডিং করলাম এবং আমি সিকিউরিটির ব্যাপারে খুব বেশি কনসার্ন থাকি। তো গভর্নমেন্ট আমাকে বলছে 2 তলার উপর থেকে ফায়ার এসকেপ দেওয়ার জন্য, কিন্তু আমি চিন্তা করলাম যে ভাই 1 তলা 2 তলার মানুষগুলো কি তারা ফায়ার এসকেপ ছাড়া থাকবে, এটা আসলে ঠিক হবে না, তাদের সিকিউরিটি দরকার আছে। আমি কি করলাম, নিচ তলা থেকে ফায়ার এসকেপ দিয়ে আস্তে আস্তে পুরো বিল্ডিং এ উঠালাম। তাতে করে কিন্তু আমার গভর্নমেন্ট যে রুলসটা আমাকে করে দিচ্ছে সেই রুলস কিন্তু ভায়োলেট হয় না। গভর্নমেন্ট বলছে ভাই 3 তলা থেকে করেন, ফাইন, বাট আমি আরো বেশি করে দিলাম 1 তলা থেকে। সো আমার শর্ত কিন্তু ঠিক আছে, গভর্নমেন্ট যে রুলস সেটা আমি মেনে চলছি। ওকে, সো এটা আমি বোঝানোর চেষ্টা করছি যে আমাকে বলছে 2 তলার উপরে যদি হয় ফায়ার এসকেপ নিশ্চিত ভাবে আছে, বাট 2 তলার নিচে যে রুমগুলো আছে তাদের আছে কি নাই সেটার ব্যাপারে আমার কাছে কোনো এখনো তথ্য নাই। সো এটা হইতেও পারে, নাও হইতে পারে। যদি এতটুকু কথা তোমরা ধরতে পারো তাহলে এই কোশ্চেনের আনসারটা তোমাদের হয়ে গেছে। এবার আসি হচ্ছে আমার কোশ্চেন। এই নাম্বারের অপশনে বলেছে, আমরা আবার কোশ্চেনটাকে একটু রিভিউ করি যে ডরমিটরি রুম 2 তলার উপরে থাকলে ফায়ার এসকেপ, 2 তলার উপরে রুম থাকলে তার ফায়ার এসকেপ থাকবে। এখন আমাকে বলেছে যে এইটার থেকে আমরা নিচে কোনটাকে আনসার করতে পারি। এই নাম্বার অপশনে বলেছে সেকেন্ড ফ্লোর ডরমিটরি রুমস ডু নট হ্যাভ ফায়ার এসকেপ। ভালো করে খেয়াল করো, আমি একটু আগেই বলছি যে 3 তলার থেকে রুম হইলে ফায়ার এসকেপ নিশ্চিত আছে, বাট 3 তলার নিচে কি ঘটনা ঘটছে আমি জানি না। বাট ও কিন্তু আমাকে বলছে যে সেকেন্ড ফ্লোরে যে রুম আছে তাদের নাকি ফায়ার এসকেপ নাই। ও আমাকে নিশ্চিত একটা তথ্য দিয়ে দিয়েছে ভাই সেকেন্ড ফ্লোরে নাকি ফায়ার এসকেপ নাই। বাট এটা কি আমরা বলতে পারি? এটা কিন্তু আমাদের কাছে তথ্য যেহেতু নাই, সো আমরা এই অপশনটাকে কারেক্ট হিসেবে নিতে পারবো না। আমরা শুধুমাত্র জানি 3 তলা থেকে তার উপর পর্যন্ত, এর নিচে কি আছে সেটা, এর নিচে কি অবস্থা সেটা আমরা তথ্য দিতে পারবো না। সো এই জন্য আমরা এটা যেহেতু নিশ্চিতভাবে বলতে পারছি না, এই অপশনটা আমরা বাদ চলে যাবে। বি নাম্বার আসি, থার্ড ফ্লোর ডরমিটরি রুমস ডু নট হ্যাভ ফায়ার এসকেপ। এটা তো পুরোটাই মিথ্যা কথা হয়ে গেল, কারণ ও আমাকে বলছে থার্ড ফ্লোর থেকেই তো আমার ফায়ার এসকেপ থাকতে হবে। তার মানে থার্ড ফ্লোরে যদি ফায়ার এসকেপ না থাকে তাহলে এই কথাটা মিথ্যা একটা কথা হয়েছে। সো এটা আমার আনসার হবে না। এবার সিতে আসি, অনলি ডরমিটরি রুমস অ্যাবাভ দ্য সেকেন্ড ফ্লোর হ্যাভ ফায়ার এসকেপ। এই কথাটাকে একটু ভালোভাবে ধরার চেষ্টা করো, যারা অনেকে হয়তো কথার প্যাচটা ধরতে পারবে না। যে অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ এই কথা তো সত্যি আছে, যে ও তো বলছে যে ভাই 2 তলার উপরে মানে 3 তলা থেকে অলরেডি রুম অ্যাবাভ দ্য সেকেন্ড ফ্লোর থেকে ফায়ার এসকেপ থাকতে হবে, এই কথাই তো আমাকে বলছে। তাহলে এই কথাটা ভুলটা কোথায়? দেখো এই কথাটা ভুল এখানে যে শুধুমাত্র একটা ওয়ার্ডের জন্য, সেটা কি অনলি দিয়ে না দিয়ে যদি আমাকে এইভাবে বলতো যে ডরমিটরি রুমস অ্যাবাভ দ্য সেকেন্ড ফ্লোর হ্যাজ ফায়ার এসকেপ, তাইলে আমি এই আনসারটা নিতে পারতাম। বাট ও অনলি দিয়ে এটাকে কনফাইন করে ফেলছে যে না ভাই শুধুমাত্র 2 তলার উপরের যে রুমগুলো আছে সেগুলোর মধ্যে ফায়ার এসকেপ থাকে। তাহলে ওই যে একটা एग्जांपल দিছিলাম যে আমার মতো খুব সিকিউরিটি কনসার্ন লোকদের কি হবে, সে তো একতলা থেকেও ফায়ার এসকেপ দিয়ে আসছে। তাহলে তার ওই জিনিসটা মিথ্যা হয়ে গেল না? যে কেউ যদি নিচতলাকে দিতে চায় তাতে কোনো আপত্তি নাই, দিতেও পারে নাও দিতে পারে, 2 তলা পর্যন্ত সে দিলেও সই না দিলেও সই, সমস্যা নাই। কিন্তু ও তো বলে দিয়েছে না ভাই পৃথিবীর কেউই 2 তলার উপরে নিচে ফায়ার এসকেপ দেয়নি। সো এই জায়গায় অনলি দেওয়ার কারণে আমরা এই আনসার নিতে পারছি না। কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা করেছি সেখানে কিন্তু অনলি জন্য আনসার নিয়েছি, আর এখানে শুধুমাত্র এই অনলি জন্য আমরা আনসারটা বাদ দিয়ে দিলাম। একটু ভালো করে স্মার্টলি চিন্তা করার চেষ্টা করো। সো এই অনলি কারণে আমার এই আনসারটা বাদ চলে গেল। এবার আসি হচ্ছে ডি নাম্বার অপশনে, fourth floor dormitory rooms have fire escape. Yes, this is true. কারণ কি fourth floor হচ্ছে কি 2 তলার উপরের একটা ফ্লোর, আর সেই যদি 2 তলার উপরে হয় তাহলে সেই ফ্লোরে কি আছে নিশ্চিতভাবে বলতে হবে সেই ফ্লোরে একটা ফায়ার এসকেপ আছে। তার মানে এটাই আমাদের কারেক্ট আনসার। আমরা যে জিনিসটা জানি সেই জিনিসের মধ্যেই আমাদের একটা তথ্য দিয়েছে। সো দিস ইজ মাই অ্যাকচুয়াল আনসার। ওকে ওকে, এবার পরের কোশ্চেনটা আসি। ই নাম্বার অপশনটা একটু চেক করে দেখি। ই নাম্বার অপশনে আমাকে বলেছে সাম 2 স্টোরি ডরমিটরিজ ডু নট হ্যাভ ফায়ার এসকেপ। যেগুলো 2 তলা কিছু কিছু বিল্ডিং এ নাকি এগুলো ফায়ার এসকেপ নাই। সো এটা আমার আনসার হবে না, থাকতেও পারে নাও থাকতে পারে। আমরা কখনো দোতলার মধ্যে কোনো আনসার করব না, নিশ্চিতভাবে আমাদেরকে আনসারটা দিতে হবে। ওকে, এবার সেকেন্ড পরের কোশ্চেনটা আসি। স্ক্রিনে তোমার কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ইফ আহমেদ গ্রাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি আফটার 1990, আহমেদ যদি 1990 এর পরে গ্রাজুয়েট হয়, যে যদি 90 এর পরে গ্রাজুয়েশন কমপ্লিট করে, হি ওয়াজ রিকোয়ার্ড টু টেক ইন্ট্রোডাক্টরি ওয়ার্ল্ড হিস্ট্রি, তাকে অবশ্যই ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্সটা নিতে হয়েছিল। আহমেদ যদি 90 এর পরে গ্রাজুয়েট হয় তাহলে অবশ্যই তাকে কি ওয়ার্ল্ড হিস্ট্রি নিতে হয়েছিল। ওকে, সেই আগের মতো আমি আগে কোশ্চেনের অপশনে যাওয়ার আগে তোমাদের একটু ভালোভাবে জিনিস বুঝিয়ে দিচ্ছি। বলেছে 90 এর পরে যদি গ্রাজুয়েট হয় তাকে ওয়ার্ল্ড হিস্ট্রি নিতে হবে। এই কথা থেকে আমরা আসলে কি বুঝি? 90 এর আগে যদি সে গ্রাজুয়েট হয় তাহলে তাকে ওয়ার্ল্ড হিস্ট্রি নিতে হয় না, এই ভুলটা কিন্তু করা যাবে না। আবারও সে একই ভুল জায়গাতে ধরা গেছে। তথ্য দিছে 90 এর পরে যদি গ্রাজুয়েট হও তোমার ওয়ার্ল্ড হিস্ট্রি নিতেই হবে, বাট 90 এর আগে তুমি গ্রাজুয়েট হইছো তাতে করে যে তোমার ওয়ার্ল্ড হিস্ট্রি নিতে হবেই না এমন কোনো কথা নাই।
তোমাকে অল হিস্ট্রি হয়তো বা তুমি নিয়েছো, নিলেও কোনো সমস্যা নাই, না নিলেও কোনো সমস্যা, কোনো চাপ নাই। কিন্তু 90 পরে হইলেই তোমার উপর চাপ আসতেছে যে হ্যাঁ তোমাকে অল হিস্ট্রি নিতেই হবে। ওকে, সো মাথার মধ্যে আমাদের এইটা ঢুকাইতে হবে যে 90 এর আগের বিষয়টা আমি শিওর না, বাট 90 এর পরের বিষয়টা নিয়ে আমি শিওর। সো এই দুটো যদি ধরতে পারি আমাদের আনসার হয়ে গেছে। এবার আসলে হচ্ছে এ নাম্বার অপশনে। সো কোশ্চেন আমাকে জানতে চাইছে দ্য স্টেটমেন্ট অ্যাবাভ ক্যান বি লজিক্যালি ডিডিউসড ফ্রম হুইচ অফ দ্য ফলোইং। নিচের উপরের তথ্য থেকে আমি নিচের কোন অপশনটাকে, কোন কনক্লুশনটাকে আমরা নিতে পারি। এই নাম্বারে বলেছে বিফোর 1990 ইন্ট্রোডাক্টরি ওয়ার্ল্ড হিস্ট্রি ওয়াজ নট এ রিকোয়ার্ড কোর্স ইন দ্য ইউনিভার্সিটি। 1990 সালের আগে ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্সটা নাকি এই ইউনিভার্সিটিতে রিকোয়ার্ড ছিল না। সো এটা কি আমরা আনসার নিতে পারবো? কখনোই নিতে পারবো না। কারণ কি, সে আগের কথা আমরা যেহেতু জানি না 90 সালের আগে এটা কি রিকোয়ার্ড ছিল কি ছিল না। 90 সালের আগের কাছে আগের কোনো তথ্য আমার কাছে নাই। 90 এর পরের বিষয়ে কথা বলেন ভাই, আমি বলতে পারবো। সো এখানে কিন্তু ওরা নিশ্চিতভাবে বলে দিচ্ছে 90 এর আগে এটা নাকি রিকোয়ার্ড ছিল না। দিস ইজ নট ট্রু। এটা ট্রু হইতেও পারে, নাও হতে পারে। সো আমরা তো শিওর হতে পারছি না, সো আনসার নিব না। ওকে, এবার বি নাম্বারে আসি। এভরি স্টুডেন্ট হু টুক ইন্ট্রোডাক্টরি ওয়ার্ল্ড হিস্ট্রি এট দ্য ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটেড আফটার 1990। ও বলেছে যে প্রতিটা স্টুডেন্ট যারা ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্সটা নিয়েছে তারা সবাই নাকি 90 সালে পরে গ্র্যাজুয়েট হয়েছে। এই কথাটা একটু ট্রিকি একটা কথা, একটু সূক্ষ্মভাবে জিনিসটা সেন্সিটিভ করতে ধরার চেষ্টা করো। ও আমাকে বললো 90 এর পরে 90 যে সকল স্টুডেন্ট ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্স নিয়েছে, ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু আমাকে শর্তটা দিয়েছে ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্সটা নিয়ে। কোন স্টুডেন্টকে আমি দেখলাম যে সে ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্সটা নিয়েছে, এইটার উপরে আমি তথ্য দিয়ে দিলাম, কি কনক্লুশন দিলাম, ভাই তাহলে তো সে নিশ্চিত 90 সালের পরে গ্র্যাজুয়েট হয়েছে। এটা কি সত্যি? না, এটা কি সত্যি হিসেবে তো আমরা নিতে পারবো না। কারণ কি, এমন তো কোনো কথা না। আমি আগেও বলেছি যে 90 এর পরে হইলে সে শিওর ওয়ার্ল্ড হিস্ট্রি নিছে, বাট 90 এর আগে সে ওয়ার্ল্ড হিস্ট্রি নিতেও পারে, নাও নিতে পারে। তার মানে কোন একটা স্টুডেন্টকে ওয়ার্ল্ড হিস্ট্রি দেখাই আমি তাকে 90 এর পরে গ্র্যাজুয়েট বানাই দিব, এটা কিন্তু বলতে পারবো না। কারণ কি, সে 90 এর আগে গ্র্যাজুয়েট হইতে পারে এবং তার ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্স থাকতেও পারে। এটা থেকে আমি এটা হইতেও পারে, নাও হইতে পারে, বাট কনফার্ম তো আমি দিতে পারছি না। বাট ওরা কিন্তু ওই ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্স দেখেই আমাকে বলে দিল কি না সে 90 পরে গ্র্যাজুয়েট হয়েছে। না, দিস ইজ নট ট্রু। ওকে, 90 এর আগেও সে ওয়ার্ল্ড হিস্ট্রি নিতে পারে, এটাও সম্ভব। সো এই সেন্সে আমরা বি নম্বর অপশন নিতে পারবো। এবার বলছে সি, নো স্টুডেন্ট হু গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি বিফোর 1990 টুক ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্স। কোন স্টুডেন্ট 90 সালের আগে ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্সটা কি করে নাই। নো স্টুডেন্ট হু গ্র্যাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি বিফোর 1990 টুক ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্স। এই কথাটা কি সত্যি? ডেফিনেটলি এই কথাটা সত্যি। 90 সালের আগের একটা ফিক্স তথ্য আমাকে দিয়ে দিচ্ছে, সেই আগের মতই করে। আমি 90 সালের আগে ভাই ওয়ার্ল্ড হিস্ট্রি কি নিছে নাকি নেই না এই বিষয়ে কোনো কথা আমি বলতে পারবো না। সো দিস ইজ নট অলসো মাই আনসার। এবার আসে হচ্ছে ডি নম্বরে, অল স্টুডেন্টস গ্র্যাজুয়েটিং ফ্রম দ্য ইউনিভার্সিটি আফটার 1990। যত স্টুডেন্ট আছে যারা 1990 সালের পরে গ্র্যাজুয়েট হতে হয়েছে ওয়ার রিকোয়ার্ড টু টেক ইন্ট্রোডাক্টরি ওয়ার্ল্ড হিস্ট্রি। ইয়েস, দিস ইজ ট্রু, বিকজ 90 সালের পরে যদি কোন স্টুডেন্ট গ্র্যাজুয়েট হয়ে থাকে তাহলে তো তাকে ওয়ার্ল্ড হিস্ট্রি অবশ্যই নিতে হবে। এটাই ছিল আমাদের শর্ত এবং এই কথাটাই ও আমাকে বলছে। সো দিস ইজ মাই কারেক্ট আনসার। ওকে, সো পার্থক্যগুলো প্রতিটা অপশনের সাথে প্রতিটা অপশনের কোথায় পার্থক্যটা আছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করব, তাতে করে আমাদের আনসারটা হবে। এবার সো ডি ইজ মাই আনসার। এবার এটাও একটু চেক করে দিই। বিফোর 1990 নো স্টুডেন্ট ওয়াজ পারমিটেড টু গ্র্যাজুয়েট ফ্রম দ্য ইউনিভার্সিটি। 1990 সালের আগে কোন স্টুডেন্টের নাকি পারমিশন ছিল না ইউনিভার্সিটি থেকে উইদাউট হ্যাভিং টেকিং ইন্ট্রোডাক্টরি ওয়ার্ল্ড হিস্ট্রি কোর্স। 90 সালের আগের তথ্যগুলোকে আমি শিওর ভাবে বলতে পারবো না, সেই একই কাহিনী। সো ই ইজ নট মাই আনসার। ওকে, এবার পরে আরেকটা কোশ্চেন করি এই প্যাটার্নে। তোমরা স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ইফ ইউর রেডিও ওয়াজ মেড আফটার 1972, তোমার রেডিও যদি 1972 সালের পরে, সরি 1972 সালের পরে, হ্যাঁ, if your radio was made after 1972 সালের পরে যদি তোমার রেডিও মেক হয়ে থাকে, it has a stereo feature, তার একটা স্টেরিও ফিচার আছে। the statement above can be deduced logically from which of the following statement। সে আগের মতো সেম কথাটাই বলছে। 1972 সালের পরে যদি তোমার রেডিওটা তৈরি হয়ে থাকে তার অবশ্যই কি হয়েছে, একটা স্টেরিও ফিচার আছে। সো এখান থেকে আমরা আবার কি বলতে পারি, তাইলে কি 1972 সালের আগে যে রেডিওগুলো আছে তাদের স্টেরিও ফিচার ছিল না? না, এই কথা কিন্তু আমরা বলতে পারবো না। একই কাহিনী যে 72 এর পরে হইলে শিওর আমি আছে, বা 72 এর আগে যে ছিল না এই কথাটা আমরা বলতে পারবো না। থাকতেও পারে 72 এর আগে, তার থাকতেও পারে, কিন্তু 72 এর পরে হইলে আমি কনফার্ম যে ভাই তার আছে। 72 এর আগে নাও থাকতে পারে, থাকতেও পারে। ওকে, তো 72 সালের আগের কোনো তথ্য দিয়ে যদি কোনো অপশন থাকে সেটা আমরা নিতে পারবো না, 72 সালের পরের কোনো কথা দিয়ে আমরা বলতে পারবো। দেখি এই নম্বরে বলেছে অপশনে,
only if a radio was made after 1972 could it have a stereo feature। এখানে দুইটা ভুল আছে অপশনের মধ্যে, যার কারণে আমরা আনসারটা নিব। এক নাম্বার বলছে অনলি দিয়ে বলে দিছে যে ভাই 72 সালের পরেই নাকি স্টেরিও ফিচার থাকবে। এটা তো আমি প্রথম ভাবে শিওর বলতে পারবো না, কারণ কি ভাই 72 সালের পরেই যে নিশ্চিতভাবে স্টেরিও ফিচার ছিল, এর আগে ছিল না সেটা আমরা বলতে পারবো না। একটু আগেই দেখেছি অনলির কারণে আনসার বাদ চলে গেছে, সো এটাও আমরা সেম। আর এখানে আরেকটা কথা বলছে কুড ইট হ্যাভ, যে তার নাকি থাকতে পারে, কিন্তু না, আমরা তো জানি যে 72 সালে পরে হইলে অবশ্যই তার আছে। সো এই দুটো ভুলের কারণে আমরা আনসারটা নিব না। এবার আসে হচ্ছে বি নাম্বার অপশনে, all radios made after 1972 have a stereo feature। সকল রেডিও যারা 72 সালের পরে তৈরি হয়েছে তাদের নাকি স্টেরিও ফিচার ছিল। ইয়েস, দিস ইজ কারেক্ট, কারণ এই কথাটা আমার কুকুর বলছে 72 সালের পরে হইলেই তোমার ভাই স্টেরিও ফিচার আছে। সো বি ইজ মাই কারেক্ট আনসার। সিটা আমার আনসার হবে না, দেখি কেন। সাম রেডিওস মেড বিফোর 72 হ্যাড এ স্টেরিও ফিচার। ও বলছে কি 72 সালের আগে তৈরি করা কিছু রেডিওতে নাকি স্টেরিও ফিচার ছিল। হ্যাঁ, এটা সত্যি হতে পারে, বাট নাও তো হতে পারে, তাই না? নাও থাকতে পারে, থাকতেও পারে। সো যেটা থাকতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে, এরকম দুটো ধরনের আনসার আমরা নিতে পারছি না। সি বা। এবার ডি তে আসে, সাম স্টেরিও ফিচারস আর ফাউন্ড ইন রেডিওস মেড আফটার 1972। সেই একই কাহিনী। সো আমাদের আনসার হবে কি অ্যাকচুয়ালি বি নাম্বার। ওকে, সো এই টাইপের আনসারগুলো আমাদের করা হয়ে গেল। এবার আমরা একটা ভিন্ন ধরনের কোশ্চেনে যাব। কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অল এলিফ্যান্টস আর গ্রে। সকল হাতির কালারই হচ্ছে গ্রে। অল মাইস আর গ্রে। সকল ইঁদুর তাদের কালারটাও গ্রে। দেয়ারফর এখান থেকে আমরা বলতে পারি, আই কনক্লুড দ্যাট, আমরা একটা কনক্লুশনে যেতে পারি, দ্যাট অল এলিফ্যান্টস আর মাইস, যে ভাই সকল হাতি নাকি ইঁদুর। ওকে, আবার বলছি, যেহেতু হাতির কালার গ্রে, ইঁদুরের কালারও গ্রে, সো এখান থেকে এই কনক্লুশনে যেতে পারি নাকি আমরা যে তাহলে হাতি আর ইঁদুর একই জিনিস। ওকে, the argument above is invalid because। এবার আমাদেরকে বলছে, এই যে আমি একটা তথ্য দিলাম, সেই তথ্যের আলোকে একটা কনক্লুশন গেলাম, এই কনক্লুশনটাকে আসলে ঠিক হয়েছে না? হাতি আর ইঁদুর তো কখনোই সেম হতে পারে না, বাট আমি যেরকম একটা তথ্য দিয়ে বলে দিলাম যে ভাই হ্যাঁ, এই হাতি আর ইঁদুর সেম। সো এখানে আমার ভুলটা কি হয়েছে, এটা ইনভ্যালিড কেন, এই তথ্যটা আমি কি ভুল করেছি সেটাই আমার কাছ থেকে বের করতে বলছে, যে ভাই এই তথ্যের আলোকে এই কনক্লুশনের মধ্যে কি ভুল আছে, তুমি সেটা বের করো। সো যাই আমরা অপশনের মধ্যে, A number option বলছে, the writer bases his argument on another argument that contains circular reasoning। সার্কুলার রিজনিং হচ্ছে একটা ভিন্ন জিনিস, যেখানে হচ্ছে ডিফারেন্ট একটা ইস্যু বোঝায়। লাইক এরকম সার্কুলার বলতে বোঝাতে হচ্ছে যে সে ঘূর্ণায়মান অথবা রাউন্ড কোন একটা জিনিস, এই তথ্যের জন্য এইটা, এটার জন্য এইটা, এরকম কোন একটা বিষয়। বিষয়টা কিন্তু এরকম না। অ্যাকচুয়ালি এখানে রাইটার কি ভুলটা করছে, রাইটার ভুল করছে যে সে একটা মানে ডিফারেন্ট অ্যাট্রিবিউটের সাথে মানুষের শুধুমাত্র দুইটা জিনিসের দুইটা বৈশিষ্ট্যকে এক দেখে সেই দুইটা জিনিসকে সেম বানায় ফেলছে। ফর এক্সাম্পল, আমি আজকে নীল টি শার্ট পরে আসছি, সো আমি দেখতে পাইলাম যে আরো একজন রাস্তায় ভদ্রলোক, সেও নীল টি শার্ট পরে আসছে, সো আমার নাম এনায়েত, তাহলে ওই ভদ্রলোকের নামও এনায়েত হয়ে গেল। বিষয়টা কি সত্যি না? নীল টি শার্ট যে কারো হইতে পারে, তার মানে তো আমি আর ওই ভদ্রলোক সেম হয়ে গেলাম। তার মানে শুধুমাত্র আমরা কি করেছি, আমার একটা বৈশিষ্ট্য, আমার একটা গায়ের একটা কাপড়ের উপরে বেস করে আমরা দুজন মানুষকে সেম করে ফেলেছি। আমরা রাইটার আসলে এখানে সেই ভুলটাই করেছে। সো এই কথাটা যে অপশনের মধ্যে আমরা খুঁজে পাবো সেটা আমার কারেক্ট আনসার হবে। সো দেখি আমরা পরের অপশনগুলোতে যাই। বি নাম্বারে বলছে, the writer has illogically classified two disparate মানে হচ্ছে ভিন্ন ভিন্ন, রাইটার has illogically অযৌক্তিকভাবে ক্লাসিফাইড করেছিল টু ডিসপারেট গ্রুপস, দুইটা ভিন্ন ভিন্ন গ্রুপসকে টুগেদার, একই সাথে সে ডিসপারেট গ্রুপকে সে কি করেছে, ক্লাসিফাইড করেছে। when there is no relationship between them, যখন তাদের মধ্যে কোনো ধরনের সম্পর্কই নাই, except that they both have the same attribute, যেখানে শুধুমাত্র তাদের একটা সেম অ্যাট্রিবিউট রয়েছে। ইয়েস, রাইটার অ্যাকচুয়ালি এই ভুলটাই তো করেছিল, যে যেখানে দেখতে পাচ্ছি যে হাতি এবং ইঁদুরের মাঝখানে দুইটার মধ্যে কোনো ধরনের আসলে কোনো ধরনের সম্পর্কই নেই, ভিন্ন ভিন্ন দুটো জিনিস, শুধুমাত্র একটাই তাদের মিল আছে, সেটা হচ্ছে তাদের গায়ের কালার। সো এই গায়ের কালারের মাধ্যমে, গায়ের কালারের উপর বেস করে তারা কি করেছে, হাতি এবং ইঁদুরকে সেম একটা গ্রুপের মধ্যে ফেলে দিচ্ছে, যে তাহলে হাতি আর ইঁদুর বোধ একই গ্রুপের মধ্যে পড়ে। এই ভুলটাই তো রাইটার করেছে। ইয়েস, দ্যাটস ওয়াই বি ইজ মাই কারেক্ট আনসার। এবার আমাদের বাকি যে অপশনগুলো আছে সেগুলো একটু চেক করবো, কেন এগুলো আমার আনসার হলো না। সি নাম্বারে আসি, the writer has made a mistaken analogy। analogy মানে হচ্ছে তুলনা করা।
The writer has made a mistaken analogy between two dissimilar qualities. Writer নাকি দুইটা ভিন্ন ভিন্ন কোয়ালিটির মধ্যে ভুল তুলনা করেছে। না, রাইটার আসলে এই কাজটা করেনি। রাইটার দুইটা ভিন্ন ভিন্ন কোয়ালিটির মধ্যে ভুল তুলনা করে নাই। তুলনাটা তার ঠিকই ছিল যে হ্যাঁ ওর কালারটাও গ্রে, ওর কালারটাও গ্রে। সো এটা তো ভিন্ন ভিন্ন দুটো জিনিসটা। প্রথম কথা হচ্ছে যে দুইটা কালার তো সেম, দুইটা কালার তো ডিসিমিলার কোয়ালিটি তো আর না, তাদের কোয়ালিটি তো সেমই ছিল, গ্রে কালার ছিল, কোয়ালিটি সেম। প্রথম ভুলটা হচ্ছে এখানে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সেই জায়গায় ভুলটা করেছিল মিস্টেকেনলি অ্যানালাইসিস করছে। না, তুলনা ঠিকই করছে, কিন্তু তার ওই তুলনাটা করাটা আসলে সঠিক হয় না। ঠিক আছে বলতে বোঝাচ্ছে যে হ্যাঁ গ্রে গ্রে সে মিলাইছে, দ্যাটস ফাইন, বাট এই গ্রে গ্রে মিলে আসে কনক্লুশন যেটা দিছে ওইটা ভুল ছিল। সো এই কারণে এই অপশনটা আমার আনসার হচ্ছে না। সো সে ডিসিমিলার কোয়ালিটির মধ্যে যায় না, সে আসলে সিমিলার কোয়ালিটি নিয়ে কাজ করছে। সো এই কারণে আমরা আনসার নিতে পারছি না। ডি নাম্বার আসি, দ্য রাইটার হ্যাজ ইউজড এ ফ্যালাসি। ইউজড এ ফ্যালাসি, ফ্যালাসি বলতে এখানে প্রতারণা এই ধরনের কিছু একটা বোঝানো হয়েছে, which involves the ambiguous description of animals by their color. রাইটার এখানে আসলে কোনো ধরনের প্রতারণা করে না, সে একটা দুটো ভুল কোয়ালিটি মানে দুটো সেম কোয়ালিটির উপর বেস করে একটা ভুল ডিসিশন নিয়েছে, বাট সে তো আমাদের সাথে প্রতারণা করেনি, তাই না? সো ফ্যালাসি যে ওয়ার্ডটা দিয়েছে এই একটা আসলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট না, দ্যাটস আমরা এটা আনসার হিসেবে নিতে পারছি। ই নাম্বার আসি, দ্য রাইটার হ্যাজ ফেইলড টু এক্সপ্রেস হিজ রিজনিং ফুললি। রাইটার তার যে রিজনিংটা আছে সেটাকে এক্সপ্রেস করতে ব্যর্থ হয়েছে। দিস ইজ ট্রু, বাট আমার কাছে তো কোশ্চেন হিসেবে জানতে চাইছে যে ভাই রাইটার এখানে কি করছে সেটা না বলে আমারে বলে রাইটার এখানে কি ভুলটা করছে, রাইট? এখানে আমার ই নাম্বার অপশনে বলছে রাইটার ভাই এখানে সে সঠিকভাবে আমার কথাটা বলতে পারে না, এটা তো সত্যি, বাট আমার কাছে কোশ্চেন তো সেটা জানতে চায়, কোশ্চেনে জানতে চাইছে উনি কি ভুলটা করেছেন সেটা আমাকে বলো, উনি কি করে ফেলছে সেটা আমাকে বলা দরকার নেই। ওকে, দ্যাটস আমরা ই নাম্বার অপশনটা নিতে পারবো না। সো অনলি বি ইজ মাই কারেক্ট আনসার। ওকে, এবার আসি হচ্ছে পরের কোশ্চেনটা। স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ, রেইনবো ইজ বিউটিফুল, রংধনু সুন্দর, ইভেন ইফ নো ওয়ান ইজ দেয়ার টু অ্যাপ্রিশিয়েট ইট, যদি পৃথিবীর কেউ তাকে অ্যাপ্রিশিয়েট না করে তারপর। সো এই কথাটা অ্যাকচুয়াল বাংলা যদি আমি করি তাহলে কথাটার মানে দাঁড়ায় যায় এরকম যে ভাই সুন্দর তো সুন্দরী, তাতে করে পৃথিবীর কেউ তারা সুন্দর বললেও, ফর এক্সাম্পল ঐশ্বরিয়া রায় সুন্দর, এখন আমার যদি ঐশ্বরিয়া রায়কে সুন্দর মনে নাও হয়, আমার চোখে যদি তাকে দেখতে ভালো নাও লাগে, তাতে ঐশ্বরিয়া রায় কিছু যায় আসে না, সে সুন্দর, এটাই সত্যি। সো রেইনবো ইজ বিউটিফুল, তাকে যদি সুন্দর বলার মতো যদি কেউ না থাকে তারপর রেইনবো বিউটিফুল, এরকম একটা কথা আমাকে বলেছে। ওকে, দিস স্টেটমেন্ট উড বি এ লজিক্যাল কন্ট্রাডিকশন অফ টু হুইচ অফ দ্য ফলোইং ক্লেমস। কন্ট্রাডিকশন মানে কি? কন্ট্রাডিকশন মানে হচ্ছে যেটার সাথে আমার কি হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, যে আমার তথ্য ভাই আমার মতের বিরোধ হচ্ছে। আমি বললাম যে ভাই রেইনবো বিউটিফুল, কেউ যদি তাহলে সুন্দর নাও বলে তারপরও বিউটিফুল। এখন এখানে আমাকে এমন একটা কথা বলতে বলছে যে ভাই আপনি আমাকে এমন একটা কথা বলেন যেই কথাটাকে সত্যি হিসেবে ধরলে একটু আগে যে যুক্তিটা দিলাম সেই যুক্তিটার সাথে একটা মতের বিরোধ সৃষ্টি হবে। সেটা কি? ওখানে যুক্তিটা দিয়েছিল কি ভাই? যুক্তিটা ছিল যে যদি পৃথিবীর কেউ রেইনবোকে সুন্দর না বলে তাও রেইনবো সুন্দর, রাইট? সো আমি যদি এখানে একটা মতের বিরোধ সৃষ্টি করতে চাই তাহলে আমাকে এরকম একটা কথা বলতে হবে যে না ভাই পৃথিবীর কেউ যদি সুন্দর না বলে তাহলে সে সুন্দর হয় না, সুন্দর থাকে মানুষের চোখে, সুন্দর থাকে মানুষের মুখে, মুখ দিয়ে বলতে হবে, চোখ দিয়ে দেখে মুখ দিয়ে বলতে হবে, তাহলেই সে একটা সুন্দর হবে। ফর এক্সাম্পল তুমি ঐশ্বরিয়াকে সুন্দর বলবা, সুন্দর সে তখনই হইতে পারবে যখন পৃথিবীর সব মানুষ তাকে বলবে যে হ্যাঁ তুমি সুন্দর, আদারওয়াইজ তুমি সুন্দর হইতে পারো না। যদি এইরকম একটা কথা আমি বলি তাহলে আগের কথার সাথে আমার কি হবে, একটা কন্ট্রাডিক্ট সৃষ্টি হবে যে ও আচ্ছা আপনি বললেন যে ভাই কেউ না বললেও সুন্দর, উনি বলতেছে যে না ভাই বললেই সুন্দর, তাহলেই তো একটা কন্ট্রাডিক্ট সৃষ্টি হলো, রাইট? সো এরকম একটা অপশন আমরা খুঁজবো, দেখি কোথায় আছে। এর আবার বলছে পিপল উইল সি অনলি হোয়াট দে ওয়ান্ট টু সি, মানুষ যা দেখতে চায় তাই নাকি দেখে, তাতে করে আমাদের এখানে কোনো ধরনের কন্ট্রাডিকশন সৃষ্টি হচ্ছে না। আমি দেখতে চাই যা সেটা দেখলাম, ফাইন, কি সো কি হলো। বি আবার বলছে দেয়ার ইজ নো অ্যাকাউন্টিং ফর টেস্ট, মানুষের যে দৃষ্টিভঙ্গি অথবা মানুষের যে ভালো লাগা টেস্ট সেটা কোনো অ্যাকাউন্টিং নেই, সেটা কোনো আসলে বাস বিচার নাই। সো আমার তো আসলে ওই কন্ট্রাডিকশন সৃষ্টি করা লাগবে, সো এটা হচ্ছে না। এবার চিন্তা আসি, বিউটি ইজ অনলি স্কিন, বিউটি নাকি শুধুমাত্র মানুষের সুন্দরে, মানুষের চামড়ার মানে সৌন্দর্য আর কি। সো রেইনবোর তো আসলে এটার সাথে রিলেশনশিপ নাই, সো এটা আমরা আনসার হচ্ছে না। এবার ডি নাম্বার অপশনটা দেখি, বিউটি এক্সিস্ট অনলি ইন দ্য আই অফ বিহোল্ডার, যে বিউটি মানে সৌন্দর্য থাকে শুধুমাত্র আই অফ বিহোল্ডার, যে দেখবে তার চোখে। সো এই কথাটাকে যদি আমি সত্যি হিসেবে ধরি তাহলে তো আমার এটার সাথে কন্ট্রাডিক্ট সৃষ্টি হচ্ছে। একটু আগে বললাম যে ভাই পৃথিবীর কেউ আমাকে না দেখুক, কেউ রেইনবো না দেখুক, তারপরও রেইনবো সুন্দর, আর এখন বললাম যে না ভাই
সুন্দর হইতে হইলে সুন্দর মানুষ থাকে কে, যে দেখে তার চোখে। সো আমার চোখে যদি সুন্দর না হয় তাহলে আপনি সুন্দর না, আমার চোখে যদি রেইনবো সুন্দর না হয় তাহলে রেইনবো সুন্দর না। সো এইখানে যখন কথাটা বললাম তখনই তো একটা কন্ট্রাডিকশন সৃষ্টি হলো। উনি বললেন যে ভাই চোখে দেখে সুন্দর বলতে হবে, আর উনি বলেন যে চোখে না দেখলেও সে সুন্দর হয়ে যাবে। দিস ইজ কল্ড কন্ট্রাডিকশন। সো ডি ইজ মাই কারেক্ট অ্যানসার। ওকে, ঠিক আছে। এবার আমরা হচ্ছে পরের কোশ্চেনটা বলবো। পরের কোশ্চেনটা হচ্ছে একদম একটু ম্যাথমেটিক্যাল টাইপের। এখানে আমাদের একটু ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলোকে এই কোশ্চেনগুলো আনসার করা অনেক ইজি হয়। এখানে এত থিংকিং এর কিছু নেই। দেখি আমরা কোশ্চেনটা, স্ক্রিনে তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ। রত্না ইজ টলার দ্যান সীমা। রত্না নাকি সীমার চাইতে টলার। সো জিনিসগুলোকে আমি এখানে একটু ছোট ছোট করে লিখে ফেলি। রত্না ইজ টলার দ্যান সীমা। Ratna is taller than Shiva. লিখলাম। দেন বলছে করিম is taller than সমিত। করিম নাকি সমিতের চাইতে টলার। সো করিম নাকি সমিতের চাইতে টলার। ফাইন। সমিত is shorter than অমিত। এবার সমিত হচ্ছে অমিতের চাইতে শর্টার। এবার সমিত হচ্ছে আবার অমিতের চাইতে শর্টার। সো অমিতের চাইতে শর্টার যদি হয় সমিত, তাহলে এইভাবে লিখলাম সমিত বেশি, সমিত কম, অমিত বেশি। সমিত নাকি অমিতের চাইতে শর্টার। সো অমিত বেশি, সমিত কম। ওকে। সীমা এন্ড অমিত আর অফ দ্য সেম হাইট। এবার এই যে সীমা আর এই যে অমিত এরা নাকি সেম। সো লিখলাম সীমা ইজ ইকুয়াল টু অমিত। এই কথাটার মানে হচ্ছে যে জায়গায় সীমা আছে সেখানে আমরা অমিত বসাই দিতে পারি, আর যে জায়গায় অমিত আছে সেই জায়গায় আমরা সীমা বসাই দিতে পারি। ওকে। সো এবার একটু খেয়াল করি এই লজিকটা আর এই লজিকটাকে আমরা একটু একসাথে অ্যাকুমুলেট করতে পারি। যেহেতু সীমা আর অমিত একই সমান, সো আমি এখানে এটাকে রত্না গ্রেটার দেন সীমাও লিখতে পারি অথবা অমিতও লিখতে পারি, যেহেতু এরা দুজন সেম হাইটের। আবার অমিতের চাইতে দেখতে পাচ্ছি সমিত নাকি ছোট। সো তাহলে সে অবভিয়াসলি সীমার চাইতেও ছোট হবে। সো এটাকে আমরা একটু প্যারাফ্রেজ করে এইভাবে লিখতে পারি যে এই দুটোকে আমি একসাথে করে এইভাবে লিখলাম। রত্নার চাইতে সীমা ছোট, তাহলে রত্নার চাইতে অমিত ছোট, যেহেতু রত্নার সীমা আর অমিত সেম হাইটের। সো আবার অমিতের চাইতে যেহেতু সমিত ছোট, সো আমি এটার পরে সমিতকে বসে দিতে পারি। সো এটা আমার পেলাম একটা রিলেশনশিপ। ওকে। দেন আমার কাছে জানতে চাইছে if the above is true which of the following condition must also be true। যদি এটা সত্যি হয়ে থাকে নিচে তার কোনটা সত্যি হবে। একটা ভালো জিনিস খেয়াল করতে হবে এখানে, খুব সুকার জিনিস। সেটা হচ্ছে এখানে আমাদের আরো একটা তথ্য পড়ে আছে, সেটা কি করিমের চাইতে সমিত ছোট। ওকে। সো করিমের চাইতে সমিত যদি ছোট, এটাকে আমি এখানে লিখলাম। কেন আলাদা করে লিখলাম? আমি চাইলে তো এখানে করিমকে দিতে পারতাম, কিন্তু না, এখানে আমি করিমকে দিতে পারবো না। এই রিজন হচ্ছে এটা, সমিতের চাইতে বড় হচ্ছে সীমা অথবা অমিত, আবার সীমা অথবা অমিতের চাইতে বড় হচ্ছে রত্না। সো রত্না তো এর চাইতেও বড়, এর চাইতেও বড়। সো রত্না এদের দুজনের চাইতে বড়। করিম আবার সমিতের চাইতে বড়। এখন দেখো এই করিমের সাথে আমি সীমা, অমিত অথবা রত্না এই তিনজনের কোনো ধরনের সম্পর্কের মধ্যে যেতে পারবো না। কারণ কি? ফর এক্সাম্পল সমিতের হাইট হচ্ছে 5 ফিট আর করিমের হাইট হচ্ছে 6 ফিট মনে করো। আর এই সীমা যদি 5 ফিট হয়, সমিতের হাইট যদি হয় এখানে তোমার 6 ফিট, আর রত্নার হাইট যদি হয় 7 ফিট, দিস ইজ ওকে। তাহলে দেখতে পাচ্ছি করিম, সীমা, অমিত এরা তিনজনই কিন্তু সেম। ওকে, এটা হতে পারে। বাট যদি করিম এখানে 6 ফিট না হয়, করিম যদি 8 ফিট হয়, সো আমরা দেখি যদি করিম 6 ফিট হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে রত্না, তারপরে হচ্ছে সীমা, অমিত অথবা করিম এরা তিনজনই সমান হয়ে গেল, তারপরে হচ্ছে আমার সমিত। রাইট? এই সম্পর্কটা আমরা লিখতে পারি। কিন্তু যদি এখানে করিম 6 ফিট না হয়, করিম এখানে 8 ফিট হয়ে যায়, তাহলে সে তো সমিতির চেয়ে বড়ই থাকলো, আমার ষষ্ঠতার ভায়োলেট হচ্ছে না। কিন্তু তখন ঝামেলাটা কোথায়? তখন কি আমরা এই সম্পর্কটা লিখতে পারবো? তখন সমিত, অমিত আর করিম কি সেম হবে? না, সমিত আর অমিত তো 6 ফিট আর করিম হয়ে গেছে 8 ফিট। সো তখন কিন্তু আমি আর এটা বলতে পারবো না। ইভেন তো তখন এই করিম রত্নার চাইতে বড় হয়ে যাবে, তখন সম্পর্কটা দাঁড়ায় যাবে এইরকম, যে তখন হয়ে যাবে বিষয়টা হচ্ছে হয়ে যাবে হচ্ছে এইরকম।
সো এই জন্যই বললাম যে করিমের হাইট আসলে কত, সে কি অমিতের চাইতে বড় না ছোট, নাকি রত্নার চাইতে বড় না ছোট, এইটা আমরা বলতে পারবো না। প্লিজ করিমের সাথে এই তিনজনের কোনো সম্পর্ক বের করা পসিবল না। ইন্ডিভিজুয়ালি আমি করিমের সাথে সমিতের কথা বলতে পারবো, ইন্ডিভিজুয়ালি আমি সমিতের সাথে অমিত, সমিতের সাথে সীমা আর অমিতের কথা বলতে পারবো, সমিতের সাথে আমি রত্নের কথা বলতে পারবো, বাট আমি পারবো না করিমের সাথে এই তিনজনের মধ্যে কোনো সম্পর্ক নির্ণয় করতে। এইটুকু যদি বোঝা হয়ে থাকে তাহলে আমাদের আনসারটা হয়ে যাবে। এবার দেখি আমাদের অপশনের মধ্যে কি বলেছে। আমাদের অপশনে বলেছে কি, অপশন এ বলেছে, অপশন এ বলেছে করিম ইজ টলার দ্যান অমিত। করিম নাকি অমিতের চাইতে বড়। সেই একই কথা যে করিম এবং অমিতের মধ্যে আমরা কিন্তু কোনো ধরনের সম্পর্কে যেতে পারছি না। কখনো করিম অমিতের চাইতে সমান হতে পারে, অমিতের চাইতে ছোট হতে পারে, আবার অমিতের চাইতে বড় হতে পারে। সো এই নাম্বার অপশন আমাদের হচ্ছে না। এবার বি তে আসি, করিম ইজ টলার দ্যান রত্না। করিম হচ্ছে রত্নার চাইতে বড়। এটাও আমরা বলতে পারবো না, কারণ কি করিম রত্নার চাইতে বড় হতে পারে, আবার ছোট করে আমরা দেখেছি যে এটাও পসিবল। তো এটা আমার আনসার হবে না। সি নাম্বার বলছে সীমা ইজ শর্টার দ্যান করিম। সীমা নাকি করিমের চাইতে ছোট। সেই একই কাহিনী, আমি করিমের সাথে এদের তিনজনের কোনো ধরনের সম্পর্ক নির্ণয় করতে পারবো না। ডি নাম্বারে দেখি, ডি বলেছে রত্না ইজ টলার দ্যান সমিত। হ্যাঁ, এই রত্না নাকি সমিতের চাইতে বড়। ইয়েস, এটা আমরা বলতে পারবো, রত্না সমিতের চাইতে অফকোর্স বড়। সো ডি ইজ মাই কারেক্ট আনসার। ওকে, এবার আমরা অন্য আরেক ধরনের কোশ্চেনসে যাই। এটাকে অ্যাজাম্পশন কোশ্চেন বলা হবে। অ্যাজাম্পশন কোশ্চেনগুলো কি রকম হবে, স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছ। আ ম্যান ওয়াজ আস্কড, ডু ইউ বিট ইউর ওয়াইফ? একজন লোককে জিজ্ঞেস করা হলো, তুমি কি তোমার ওয়াইফকে পিটাও কিনা? হি রিপ্লাইড, আই এম হ্যাভিং ফান। সে বলল যে আমি এটার মজা পাচ্ছি। ওকে, what conclusion can we draw from the above conversation? এখান থেকে আমরা কোন কনভারসেশনটাকে কনক্লুশনটাকে ড্র করতে পারি? লোকটা জিজ্ঞেস করলো, তুমি কি তোমার বউকে পিটাও? সে বলল, আই এম হ্যাভিং ফান। সো এখান থেকে অ্যাকচুয়ালি আসলে আমরা কি পেয়েছি? এই নাম্বার অপশন বলছে দ্য ম্যান ইজ ডিভোর্সি নাও। উই ডোন্ট নো যে সে তার বউকে পিটা দেখে অর সামথিং এরকম কিছু এখন ডিভোর্সি কিনা। স্টিল আই ক্যান সে দ্যাট। এবার বি নাম্বার বলছে বিটিং আ ম্যানস ওয়াইফ ইজ ফান। এটাও জানি না বিটিং আ ম্যানস ওয়াইফ ইজ ফান কিনা। ওকে, এবার সিতে আসি, দ্য ম্যান ডিড নট আনসার ক্লিয়ারলি। অ্যাকচুয়ালি আসলে এই ঘটনাটাই ঘটছে যে লোকটাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি তোমার বউকে পিটাও কিনা, আর সে বলছে আই এম হ্যাভিং ফান। সে কি বউ পিটায় হ্যাভিং ফান, নাকি সে এমনি কোশ্চেন শুনে হ্যাভিং ফান? উই ডোন্ট নো। সো সে আসলে ক্লিয়ারলি কোনো আনসার করে নাই। সে যেটা করেছে সে হচ্ছে ইনডিরেক্টলি একটা আনসার করেছে। ওকে, সো সি ইজ মাই কারেক্ট আনসার। ওকে, এবার পরের কোশ্চেনটা আসি। কোশ্চেনটা তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। আ ডক্টর আস্কস হিজ পেশেন্ট, ডু ইউ হ্যাভ হাই ব্লাড সুগার? আপনার কি হাই ব্লাড সুগার আছে? The patient replied, I never went to a hospital. লোকটা আনসার দিল যে আমি কখন হসপিটালে যাই। ওকে, কনক্লুশন ফ্রম দিস কনভারসেশন ইজ, এখানেও সে একই গল্পটাই হলো যে লোকটাকে জিজ্ঞেস করা হলো আপনার কি হাই ব্লাড সুগার আছে কিনা, আর সে আনসার করলো আমি কখনো হসপিটালে যাইনি। এখন সে হসপিটালে কখনো যায়নি, এটার মানে কি তার কখনো হাই ব্লাড সুগার ছিল না, দ্যাটস ওয়াই সে হসপিটালে যায়নি? অর সে কখনো হসপিটালে যায়নি দেখে সে জানে না যে তার হাই ব্লাড সুগার আছে কিনা? এটা দুইটার কোনো আনসার কিন্তু সে আসলে দেয়নি, সে একটা ইনডিরেক্টলি আনসারটা দিয়েছে। দ্য সেম থিং এখানেও হ্যাপেন হচ্ছে। দেখো ডি নাম্বার অপশনে এই কথাটা বলা হয়েছে, দ্য পেশেন্ট ডিড নট আনসার দ্য কোশ্চেনস ডিরেক্টলি। তার আনসারটা হওয়া উচিত ছিল ইয়েস অর নো, যে হ্যাঁ আমার হাই ব্লাড সুগার আছে অথবা আমার হাই ব্লাড সুগার নাই। বাট সে বলছে আমি কখনো হসপিটালে যাইনি। বাট হসপিটাল আমি আমি অসুস্থ হইনি বিধায় যাই নাই, নাকি আমি কখন হসপিটাল যাই না দেখে আমি বলতে পারছি না আনসারটা, সেটা কিন্তু আসলে সেখানে ক্লিয়ার করেন। ওকে, সো ডি ইজ মাই কারেক্ট আনসার। এবার পরের কোশ্চেনটা আসি। স্ক্রিনে দেখতে পাচ্ছ কোশ্চেনটা। আ পয়েন্ট ওয়াজ ওয়ান্স আস্কড টু এক্সপ্লেইন, একজন পয়েন্টকে একবার জিজ্ঞেস করা হয়েছিল এক্সপ্লেইন পার্টিকুলারলি অ্যান অবস্কিউর প্যাসেজ। একটা অবস্কিউর প্যাসেজ সম্পর্কে, অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট, যে জিনিসটা আসলে বোঝা যাচ্ছে না, বোধগম্য নয়। A poet was asked to explain particularly an obscure passage or in one of his poem. কোন একটা পোয়েট তার একটা কবিতা লিখেছিল, সেখানকার কোন একটা ছন্দ কিংবা কোন কয়েকটা লাইনের যেটা মিনিং আসলে অস্পষ্ট, বোঝা যাচ্ছিল না, সেটা সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয়েছে। হি রিসপন্ডেড, সে তখন আনসার দিল, when I wrote that verse, যখন আমি এই ভার্সটা লিখেছিলাম, only God and I knew the meaning of that passage. তখন আমি এবং শুধুমাত্র সৃষ্টিকর্তা এটার অর্থটা জানতাম। দেন বললো now only God knows, এখন শুধুমাত্র সৃষ্টিকর্তাই জানে। ওকে, ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তাকে জিজ্ঞেস করা হলো যে ভাই আপনি যে কবিতা লিখেছেন এই কবিতার এই দুইটা লাইনের মিনিং কি? সে বললো যে ভাই আমি যখন লিখেছি তখন সৃষ্টিকর্তা জানতো আর আমিও জানতাম,
বাট এখন শুধুমাত্র সৃষ্টিকর্তা জানে অ্যাকচুয়ালি সে আসলে কি বুঝাইতে চাইছে। সে অ্যাকচুয়ালি বুঝাইতে চাইছে যে ওই সময় সৃষ্টিকর্তা আমি জানলেও এই মুহূর্তে যেহেতু শুধুমাত্র সৃষ্টিকর্তা জানে, তার মানে আমি আর জানি না, সো আমি ভুলে গেছি, এরকম একটা বিষয়। রাইট? এই ধরনের অপশনটাই দেখো এখানে ই নাম্বার অপশনে বলেছে এই কথাটাই, যে হি হ্যাজ ফরগটেন হোয়াট হি হ্যাড অরিজিনালি মিন্ট বাই দ্য ওয়ার্ডস। সে আসলে অ্যাকচুয়ালি ভুলে গেছে সে ওই সময়ে কি লিখেছিল এই ভার্সটা সম্পর্কে।